কাল আমরা দেখেছি শ্রোডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশন, হ্যাঁ, শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন থেকে যে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অর্থাৎ শ্রোডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশন, এখান থেকে যে আমি ইকুয়েশন দিয়ে সলিউশন করেছি অর্থাৎ সমাধান করার পরে আমরা তিনটি যে কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে ধারণা পেয়েছিলাম, তিনটি কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আমরা ধারণা পেয়েছিলাম। আর এখানে দেখবো যে ইলেকট্রনকে সঠিকভাবে যদি কোথায় অবস্থান আছে সেটাকে নির্ণয় করতে গেলে আমার চারটি কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন পড়ে। তিনটি কোয়ান্টাম নাম্বার আমরা শ্রোডিঞ্জারের ইকুয়েশন থেকে জানতে পারি, আর একটা কোয়ান্টাম নাম্বার যেটা পরে আবিষ্কার হয়েছিল সেইটা আমরা দেখব, আর একটা এখানে কোয়ান্টাম নাম্বার যোগ হয়েছে। দেখুন, ইলেকট্রনকে এই যে ফাইন্ডিং করা, ইলেকট্রনের যে অবস্থান নির্ণয় করা, ঠিক ধরো তোমার ধরো কথা না বললাম, তোমার বাড়ি ধরো বীরভূম, তুমি বীরভূমকে রিপ্রেজেন্ট করবে। ধরো তুমি বাইরে আছো, অন্য দেশে আছো, তাহলে ফার্স্টে তুমি কী বলবে? তোমাকে জিজ্ঞেস করা আছে তোমার পরিচয় কী, তাহলে তুমি কী বলবে? ফার্স্ট বলবে যে আমি ইন্ডিয়ান, তাই না? আমি ইন্ডিয়ান, ইন্ডিয়া বাড়ি। আচ্ছা, ইন্ডিয়ার মধ্যে এলে ইন্ডিয়া, তারপর জিজ্ঞেস করবে আচ্ছা ইন্ডিয়া তোমার কোথায়, তখন তোমাকে অবশ্যই বলবে ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, তাই না? ওয়েস্ট বেঙ্গল। তারপর জিজ্ঞেস করবে আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের কোথায় বাড়ি, তখন তুমি অবশ্যই বলবে বীরভূম বাড়ি। তাহলে এইভাবে যে সিকোয়েন্সে আসা, ধীরে ধীরে তোমার বীরভূমে যে বাড়ি, বীরভূমের বাড়িতে যে আসা, এই যে একটার পর একটাভাবে যে বোঝানো, এইটা হচ্ছে ইলেকট্রন যে কোথায় অবস্থিত, এই ইলেকট্রনকে সেম যে ইলেকট্রন কোথায় অবস্থিত, এই ইলেকট্রনকে বোঝানোর জন্য আমার চারটে কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হয়। আজকে আমরা যেটা পড়বো সেটা কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে পড়বো। চলো তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে পড়বো। হয়েছে যে কোয়ান্টাম নাম্বার, তাহলে প্রশ্ন হলো যে আচ্ছা কোয়ান্টাম নাম্বার কী জিনিস? তাহলে কোয়ান্টাম নাম্বার কী জিনিস দেখলাম, কি বললাম যে কোয়ান্টাম নাম্বার, তাহলে যে কোয়ান্টাম নাম্বার হলো যে কোয়ান্টাম নাম্বার, দ্য কোয়ান্টাম নাম্বার ইজ এ দ্য সেট অফ নাম্বার। এটা হলো একটা নাম্বারের সেট, in which that gives the all information about electron in atom। কোনো একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনের যে অবস্থান, ইলেকট্রনের যে ইনফরমেশন, ইলেকট্রন সম্বন্ধে যে ইনফরমেশন প্রোভাইড করবে, সেটা হলো কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার কি? কোয়ান্টাম নাম্বার হলো কতগুলো নাম্বারের একটা গুচ্ছ বা একটা গ্রুপ, যে গ্রুপটা পরমাণুর মধ্যে ইলেকট্রনের সম্বন্ধে বলবে, যেটা হলো পরমাণুর মধ্যে যে ইলেকট্রনের সম্বন্ধে ইনফরমেশন দেবে। হয়েছে ইনফরমেশন। তাহলে কী কী অবশ্যই কোয়ান্টাম নাম্বার আছে এটা আমরা জেনে নিই। 4 ধরনের কোয়ান্টাম নাম্বার আছে। হয়েছে, আমরা চারটে কোয়ান্টাম নাম্বার দেখতে পাবো, চারটে কোয়ান্টাম নাম্বার আমরা দেখতে পাবো। চারটে কোয়ান্টাম নাম্বার আছে। তাহলে ফার্স্ট যে কোয়ান্টাম নাম্বার, সেই কোয়ান্টাম নাম্বারটা কী কোয়ান্টাম নাম্বার? সেটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা এন দ্বারাই রিপ্রেজেন্ট করা হয়, যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর তারপরে সেকেন্ড কোনটা? সেকেন্ড হলো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। যেটাকে এল দ্বারাই রিপ্রেজেন্ট করা হয়। তৃতীয় নম্বর যে কোয়ান্টাম নাম্বার, সেটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে এম বা এম এল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর একটা নতুন কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে জানবো, সেটা হলো স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে এস অথবা এম এস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এস অথবা এম এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে এস
বা ms দ্বারাই রিপ্রেজেন্ট করা হয়, ms দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এবার আচ্ছা এই কোয়ান্টাম নাম্বারগুলো সম্বন্ধে ডিটেলসে আমাদেরকে পড়তে হবে। ঠিক কোয়ান্টাম নাম্বার ডিটেলসে পড়ার আগে আমরা একটু জেনে নেব যে তার আগে একটু সম্বন্ধে অরবিটাল সম্বন্ধে জেনে নেব। আচ্ছা অরবিটাল কী জিনিস, অরবিটাল সম্বন্ধে একটু জানব। তাহলে অরবিটাল কী জিনিস সেই সম্বন্ধে একটা জানব। মনে রাখবো অরবিটাল, মনে রাখবে অরবিটাল, অরবিটাল সম্বন্ধে জানব। মনে রাখবে অরবিটাল কী জিনিস, মনে রাখবে অরবিটাল মানে ইট ইজ এ মানে অরবিটাল ইজ দ্য 3D স্পেস, এটা হলো 3D স্পেস অর রিজিয়ন, এটা হলো 3D স্পেস or 3D একটা জায়গা বা অঞ্চল, ইন হুইচ যেখানে যেখানে দ্য probability of finding electron, the probability of finding electron is maximum, বলো অরবিটাল কি জিনিস। তাহলে অরবিটাল হলো একটা 3D ত্রিমাত্রিক একটা অঞ্চল যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে অরবিটাল কি জিনিস, অরবিটাল হলো এমন একটি ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ, আচ্ছা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। আর কি জানতে হবে, এই যে অরবিটাল, হ্যাঁ মনে রাখবে এই যে অরবিটাল, এই অরবিটাল ক্যান বি ডিস্টিংগুইশ, এই অরবিটালকে যে অরবিটাল, এই অরবিটালগুলোকে ডিস্টিংগুইশ করা হয় বাই দেয়ার সাইজ। এই যে অরবিটাল, এই অরবিটালগুলোকে পৃথক করা হয় বা আইডেন্টিফাই করা হয়। কিভাবে আইডেন্টিফাই করা হয়, দেয়ার সাইজ, তাদের সাইজের দ্বারাই, তাদের সাইজের দ্বারাই, অথবা তাদের শেপ, অথবা তাদের শেপের দ্বারাই, অ্যান্ড ওরিয়েন্টেশন, অথবা তাদের যে বিন্যাস, তাদের যে ওরিয়েন্টেশন, এই তিনটের ওপর ভিত্তি করে এই অরবিটালগুলোকে পৃথক করা হয়, এই অরবিটালগুলোকে ডিস্টিংগুইশ করা হয়। দেয়ার সাইজ, তাদের অরবিটালগুলো সাইজের ওপর ভিত্তি করে বা অরবিটালগুলো শেপের ওপর ভিত্তি করে, বা তাদের যে বিন্যাস, তাদের যে ওরিয়েন্টেশন, হ্যাঁ তাদের যে বিন্যাস, এই বিন্যাসের ওপর ভিত্তি করে এই অরবিটালগুলোকে ডিস্টিংগুইশ করা হয়। এবার ধর আমি বললাম যে স্মলার সাইজ যে অরবিটাল, এই স্মলার সাইজ অরবিটাল মিন্স, এটা কি মানে বোঝায়, স্মলার সাইজ অরবিটাল মিন্স দেয়ার ইজ মোর চান্স, দেয়ার ইজ মোর চান্স of finding electron, near nucleus, অর্থাৎ স্মল সাইজ অরবিটাল, এই যে স্মল সাইজ অরবিটাল এর মানে এটাই রিপ্রেজেন্ট করে, এর মানে হলো যে ইলেকট্রন, দেয়ার ইজ মোর চান্স অফ ফাইন্ডিং ইলেকট্রন, এই যে ইলেকট্রন ফাইন্ডিং ইলেকট্রন, এই যে ইলেকট্রন খুঁজে, এই ইলেকট্রনের যে পাওয়ার চান্স নিয়ার নিউক্লিয়াসের আশেপাশে চান্স পাওয়া যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন ফাইন্ডিং ইলেকট্রনের পাওয়ার চান্স অনেক বেশি। যত সাইজ কম হবে তো নিউক্লিয়াসের আশেপাশে অর্থাৎ নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন পাওয়ার প্রবণতা অনেক বেশি হয়েছে, ইলেকট্রনের পাওয়ার প্রবণতা অনেক বেশি হয়েছে। আর ধরো সেফ অ্যান্ড ওরিয়েন্টেশন, এটা সেফ অ্যান্ড ওরিয়েন্টেশন, এই যে সেফ অ্যান্ড ওরিয়েন্টেশন এটা কি রিপ্রেজেন্ট করে, এটা মানে কি এটা কি মানে রিপ্রেজেন্ট করে, ইট মিনস দ্য সেফ অ্যান্ড ওরিয়েন্টেশন, ইট মিনস দেয়ার ইজ
there is the more probability, there is more probability of finding electron along certain direction then along others. এই যে সেফ অ্যান্ড ওরিয়েন্টেশন, এই যে সেফ আকৃতি, এই বিন্যাস, এই আকৃতি আর বিন্যাস এটা কি রিপ্রেজেন্ট করে? এর মানে কি রিপ্রেজেন্ট করে? এটা মানে হলো যে এই যে প্রবাবিলিটি, দেয়ার ইজ মোর প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন অ্যারাউন্ড সার্টেন অ্যাক্সিস। এই যে ফাইন্ডিং ইলেকট্রন, এই যে ইলেকট্রনে পাওয়ার যে সম্ভাবনা, কোনো একটা সার্টেন অ্যাক্সিস, নির্দিষ্ট কোনো অ্যাক্সিসে, কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশন বরাবর, কোনো একটা নির্দিষ্ট দিকের বরাবরে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি দেন আদার আছে, অন্য দিকে তুলনায় আছে, কোনো একটা দিকের তুলনায় নির্দিষ্ট দিকে, হয়তো সার্টেন ডাইরেকশন, একটা নির্দিষ্ট দিকে ইলেকট্রনের যে পাওয়ার সম্ভাবনা, এই সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে, পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে সেফ অ্যান্ড ওরিয়েন্টেশন এটা রিপ্রেজেন্ট করে যে ইলেকট্রনের যে পাওয়ার, যে কোন ডাইরেকশনে পাবো, এই ডাইরেকশনটাকে নির্ণয় করে সেফ অ্যান্ড ওরিয়েন্টেশন। আর এই যে সাইজ যদি ছোট হয়, যদি অরবিটালের সাইজ যদি ছোট হয়, তার মানে হলো যে এই ইলেকট্রনের যে পাওয়ার প্রবণতা, নিউক্লিয়াসের আশেপাশে পাওয়ার প্রবণতা অনেক বেশি, ঠিক আছে, নিউক্লিয়াসের আশেপাশে পাওয়ার প্রবণতা অনেক বেশি হয়েছে। তাহলে অরবিটাল সম্বন্ধে জানলাম যে অরবিটাল কী জিনিস, হয়েছে, তাহলে অরবিটাল সম্বন্ধে জানলাম। এবার এই যে অরবিটালগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য, এই অরবিটালগুলোকে রিপ্রেজেন্ট করার জন্যে মেনলি তিনটে অবশ্য পর আর একটা কোয়ান্টাম নাম্বার অ্যাড হয়েছে, অর্থাৎ 4টি কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন পড়ে, হ্যাঁ। এই যে অরবিটালগুলোকে ব্রিফলি রিপ্রেজেন্ট যদি করি আমরা, হ্যাঁ, তাহলে এই রিপ্রেজেন্ট করার জন্যে 4টি কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন হয়েছে, হ্যাঁ, 4টি কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন পড়ে। তাহলে ফার্স্ট আমরা কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আছে, তাহলে প্রথম কোয়ান্টাম নাম্বার, ফার্স্ট কোয়ান্টাম নাম্বারের নাম কি বলো? ফার্স্ট কোয়ান্টাম নাম্বারটা হলো, বলো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ফার্স্ট কোয়ান্টাম নাম্বার যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যে এন দ্বারাই রিপ্রেজেন্ট করা হয়, দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তা মনে রাখবে এই যে কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ, এই কোয়ান্টাম নাম্বার, এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই কোয়ান্টাম নাম্বারটা ডিফাইন করে দ্য সেল অর অরবিট, হ্যাঁ, এটা সেল বা অরবিটকে ডিফাইন করে, হ্যাঁ। এই কাকে রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি রিপ্রেজেন্ট করে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার রিপ্রেজেন্ট করবে যে সেল বা অরবিট, অর্থাৎ কক্ষকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ কক্ষকে ডিফাইন করবে, হয়েছে, কেবলমাত্র কক্ষকে ডিফাইন করবে। আর কি করে? হ্যাঁ, কক্ষকে ডিফাইন করে, তাই না? তাহলে চলো আমরা কক্ষকগুলো আগে জেনে নিই, হ্যাঁ, তারপর অবশ্যই পড়ার পয়েন্ট আছে কক্ষকগুলো। ধরো এই যে ভ্যালু, হ্যাঁ, এনের যে ভ্যালু, দ্য ভ্যালু অফ এনের যে ভ্যালু, এনের ভ্যালু কী হতে পারে? এনের ভ্যালু হয় 1, 2, 3, 4, 5 ... ইনফিনিটিভ পর্যন্ত হতে পারে, অর্থাৎ 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5 ... ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ পর্যন্ত কিন্তু এই ভ্যালুগুলো হতে পারে, এর ভ্যালুগুলো কিন্তু হতে পারে। অর্থাৎ এনের যে ভ্যালু, এনের ভ্যালু সবসময় কিন্তু পজিটিভ ইন্টিজার হবে, অর্থাৎ
অর্থাৎ পজিটিভ ইন্টিজার হবে, হয়েছে। এই যে ভ্যালুগুলো হবে এগুলো সব পজিটিভ ইন্টিজার হবে, হয়েছে, পজিটিভ ইন্টিজার হবে। এবার ধরো এই যে এন এর ভ্যালু, দ্য ভ্যালু অফ এন, এই যে এন এর ভ্যালু, এই যে এন এর ভ্যালু আর নেম দ্য সিম্বল অফ অরবিট, দ্য সিম্বল অফ অরবিট। এই যে অরবিটগুলোর বা সেলগুলোর, অরবিট অর সেল, যে অরবিট বা সেলগুলোকে কিছু সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এন এর ভ্যালু দিকে অবশ্যই সিম্বল দ্বারাই কিছু রিপ্রেজেন্ট করা হয়। যেমন কি এন এর ভ্যালু, এই যে এন এর ভ্যালু যদি 1 হয়, হ্যাঁ, এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেইটাকে বলা হয় কে অরবিট, ওই যে কে অরবিট বা কে সাবসেট, তাই না? সেটাকে বলা, এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেটাকে কী বলা হয়, কে বলা হয়, হ্যাঁ, কে অরবিট বা কে সাবসেট বলা হয়। এন এর ভ্যালু যদি 2 হয়, এন এর ভ্যালু যদি 2 হয় তখন সেই সাবসেটটাকে সেই সেটটাকে কী বলা হয়, সেই সেলটাকে এল বলা হয়, সেই সেলটাকে বলা হয় এল। এন এর ভ্যালু যদি 3 হয়, এল এর ভ্যালু যদি 3 হয় তাহলে সেই সাবসেটটাকে বলা হয়, সেই সাবসেটটাকে বলা হয় এম, তাই না? সেই সাবসেট, সেই সেলটাকে, সেই সাবসেট না, সেটা সেই সেল, আচ্ছা, কক্ষ বা অরবিটকে বলা হয় এম। এন এর ভ্যালু যদি 4 হয়, এন এর ভ্যালু যদি 4 হয় তাহলে সেই অরবিট, যে অরবিট বা সেলকে বলা হয় এন দ্বারা রিপ্রেজেন্ট, তাহলে কে এল এম এন, হয়েছে। এটা এন এর ভ্যালুগুলো এই হলে, এন এর ভ্যালু যদি এই হয় তাহলে অরবিটগুলো সিম্বল কে এল এম এন এই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এইগুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, হয়েছে। এবার ধরো পরে পয়েন্ট আসি, এই যে অরবিট, এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ, এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি এটা ডিটারমাইন করে, the principal quantum number determine the size and energy, the size and energy of orbital। এই অরবিটালগুলোর, এই যে অরবিটাল, হ্যাঁ, যে কক্ষক, অরবিটাল মানে কক্ষক, এই অরবিটালগুলোর যে সাইজ এবং সাইজ মানে আকার, সাইজ এবং এনার্জিরও ডিটারমাইন করে। যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি ডিটারমাইন করে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিটারমাইন করে সাইজ অ্যান্ড এনার্জি অফ অরবিটালগুলোর সাইজ এবং এনার্জি ডিটারমাইন করে, হয়েছে, এনার্জি ডিটারমাইন করে। এবার ধরো আর কি মনে রাখবে, উইথ দ্য ইনক্রিজ in the value of n, n মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, n মানে হলো the value of প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ, the principal quantum number, এই যে value of প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই যে ভ্যালু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের যে ভ্যালু যদি বাড়তে থাকে, হ্যাঁ, ভ্যালুর বাড়ার সঙ্গে সঙ্গে the number of orbital increase, অর্থাৎ এই যে এন এর ভ্যালুর বাড়ার সঙ্গে সঙ্গে, এন এর ভ্যালু 1 2 3 4, এই যে এন এর ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, এন এর ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে অরবিটালের সংখ্যাও, এই যে কক্ষকগুলিতে, এই যে অরবিটগুলোতে বা কক্ষকগুলিতে অরবিটালের সংখ্যাও বাড়তে থাকে, হয়েছে, অরবিটালের সংখ্যাও কিন্তু বাড়তে থাকে। আর মনে রাখবে, যে ক্ষেত্রে নাম্বার অফ যদি জিজ্ঞেস করে, যে নাম্বার অফ অরবিটাল in orbit or cell, যে অরবিট বা সেলের মধ্যে যে নাম্বার অফ অরবিটাল কতগুলো হবে, হ্যাঁ, কতগুলো হবে, এইটা হয় n স্কোয়ারের সাথে সমান, n স্কোয়ারের সাথে সমান। অর্থাৎ n এর
যদি n এর ভ্যালু 1 হয় তাহলে নাম্বার অফ অরবিটাল কতগুলো হবে 1, n এর ভ্যালু যদি 2 হয় তাহলে 2 স্কোয়ার 4, তাই না? তা নাম্বার অফ অরবিটাল সেই সেলগুলো নাম্বার অফ অরবিটাল কত হবে? নাম্বার অফ অরবিটাল হবে 4টে, নাম্বার অফ অরবিটাল হবে 4। যদি n এর ভ্যালু 3 হয় তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ অরবিটাল কতগুলো হবে? নাম্বার অফ অরবিটাল হবে 9টা। নাম্বার অফ অরবিটাল কতগুলো হবে? নাম্বার অফ অরবিটাল হবে 9টা। হয়েছে? এবার ধরো এবার এখান থেকে যে নাম্বার অফ অরবিটাল জানতে পারি, তাহলে এক্ষেত্রে আমরা অবশ্যই যে নাম্বার অফ ম্যাক্সিমাম ইলেকট্রন ইন সেলের মধ্যে নাম্বার অফ ম্যাক্সিমাম ইলেকট্রন কত হবে? 2 ইন্টু n স্কোয়ার, হয়েছে? 2 ইন্টু n স্কোয়ার, হয়েছে? 2 ইন্টু n স্কোয়ার অর্থাৎ 2n স্কোয়ার, হয়েছে? 2n স্কোয়ার। যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কত হবে? যে 2n স্কোয়ার দ্বারা হবে, হ্যাঁ, 2n স্কোয়ার দ্বারা। যদি হ্যাঁ n এর ভ্যালুটা, তো কথা বললাম n এর ভ্যালুটা যদি 1 হয়, n এর ভ্যালু যদি 1 হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই ম্যাক্সিমাম ইলেকট্রন কত হবে? ম্যাক্সিমাম ইলেকট্রন অবশ্যই কত আসবে? 2টো। যে ম্যাক্সিমাম ইলেকট্রন কত আসবে? 2। এভাবে যদি n এর ভ্যালুটা ধরো কথা বললাম 4 হলো, 4 হলো, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা হবে? ম্যাক্সিমাম ইলেকট্রন আসবে কটা? 2 ইন্টু 4 স্কোয়ার মানে 32টা, তাই না? 32টা, হ্যাঁ, 32 আসবে, হ্যাঁ। এবার ধরো এই যে n স্কোয়ার, এই যে সূত্র, এই যে 2n স্কোয়ার, যে 2n স্কোয়ার যে সূত্র, এর কিন্তু লিমিটেশন আছে, হ্যাঁ, এর কিন্তু লিমিটেশন আছে, হ্যাঁ, এর কিছু সীমাবদ্ধ আছে, এর সীমাবদ্ধ আছে, এর সীমাবদ্ধ আছে। যদি ধরো এই যে n এর ভ্যালু গ্রেটার দেন 4 হয়, n এর ভ্যালু যদি 4 হয়, হ্যাঁ, n এর ভ্যালু যদি 4 হয়, তাহলে মনে রাখবে যে ম্যাক্সিমাম ইলেকট্রন কত হলো? 32টাই হবে। ম্যাক্সিমাম ইলেকট্রন 32টা হবে, অর্থাৎ ম্যাক্সিমাম ইলেকট্রন 32টা, অর্থাৎ 32-এর বেশি ইলেকট্রন হতে পারে না। n এর ভ্যালু বেশি হলেও n এর ভ্যালু যদি ধরো 5 আছে, তো 5 যদি হয় বা 6 হয়, তাহলে মনে রাখবে যে ম্যাক্সিমাম ইলেকট্রন 32-এর বেশি কোনোদিন হতে পারে না। দ্য ম্যাক্সিমাম ইলেকট্রন 32 হবে। এটাই তার লিমিটেশন, এটাই হলো তার লিমিটেশন। তাহলে ওর একটা লিমিটেশন হলো যে 2n স্কোয়ার, একটা লিমিটেশন হলো n এর ভ্যালু যদি গ্রেটার দেন 4 হয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে ম্যাক্সিমাম যে ইলেকট্রন 32-এর বেশি হতে পারে না। ম্যাক্সিমাম ইলেকট্রন 32-এর বেশি হতে পারে না, অর্থাৎ ম্যাক্সিমাম ইলেকট্রন 32টাই হবে, হ্যাঁ, 32ই হবে। এবার তার পয়েন্ট এসো, তার পয়েন্ট হলো ধরো সাইজ অফ অরবিটাল increase with the increase of value of n মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, হয়েছে? তাহলে এই যে n এর ভ্যালুর বাড়ার সঙ্গে সঙ্গে, এই যে n এর মান বাড়ার সঙ্গে সঙ্গে অরবিটালের যে সাইজ বাড়তে থাকবে। n এর ভ্যালু অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাইজ যদি বাড়তে থাকে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের যদি সাইজ বাড়তে থাকে, ধরো 1 2 3 4 এভাবে যদি সাইজ যত বাড়বে, তো হচ্ছে অরবিটালেরও সাইজ, এই যে অরবিটালগুলো, এই যে এই কক্ষকগুলোর সাইজও কিন্তু বাড়তে থাকবে, হচ্ছে কক্ষকগুলোর সাইজও বাড়তে থাকবে, হ্যাঁ। আর একটা মনে রাখবে, দ্য
the energy of orbital, the energy of orbital increase with increase with increase with the increase of value of n, অর্থাৎ n এর ভ্যালুর বাড়ার সঙ্গে সঙ্গে, এই যে n এর ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে, n এর ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এনার্জি, এই যে অরবিটালগুলোর যে শক্তি, এই যে অরবিটালগুলোর কক্ষকগুলোর শক্তিও বাড়তে থাকে, শক্তিও বাড়তে থাকে, হয়েছে, শক্তিও কিন্তু বাড়তে থাকে, হয়েছে। এইবার ধরো, আচ্ছা শক্তি কেন বাড়তে থাকে? কারণ হলো যে আমরা যে দেখি এই যে লোয়ার অরবিট থেকে, আমরা ধর এটা এটা ধর নিউক্লিয়াস, ধর এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস এই অরবিট থেকে, ধরো আমরা এই অরবিট থেকে, এই যে অরবিটাল, এই যে এই অরবিট, এই অরবিট থেকে, এই অরবিট থেকে বা এই অরবিটাল বলবে, এখান থেকে যখন আমরা এই পাশে নিয়ে যাব, ধরো এটা ইলেকট্রন নিউক্লিয়াস নেগেটিভ চার্জ, আর এক্ষেত্রে হচ্ছে পজিটিভ চার্জ, তাই নিউক্লিয়াস পজিটিভ চার্জ। তাহলে এই যে নেগেটিভ চার্জ ইলেকট্রনকে যদি এই পজিটিভ চার্জ থেকে দূরে নিয়ে যেতে হয়, তাহলে পজিটিভ চার্জ থেকে দূরে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই এনার্জি দিতে হয়, তাই না? এনার্জি অবশ্যই রিকোয়ার, এনার্জি লাগবে। ওই জন্যে কী হয়, ওই জন্যে অবশ্যই যত এনের ভ্যালু যত বাড়তে থাকে, যত এনের ভ্যালু বাড়তে থাকে, তত এই যে অরবিটালগুলোর শক্তিও বাড়তে থাকবে, অরবিটালগুলোর শক্তিও বাড়তে থাকবে, হয়েছে, অরবিটালগুলোর শক্তিও বাড়তে থাকবে। অর্থাৎ যেহেতু এখানে প্লাস মাইনাস এদের মধ্যে আকর্ষণ বল আছে, তাহলে আকর্ষণ বল, এই আকর্ষণ বলের বিরুদ্ধে একটা এই যে হায়ার এনার্জি এখান থেকে যদি সরাতে হয়, নিউক্লিয়াস এখান থেকে এই অরবিটাল যদি সরাতে হয়, তাহলে অবশ্যই কিছু পরিমাণ এনার্জি লাগবে, তাই না? যেহেতু এনার্জি লাগছে, ওই জন্য অরবিটালগুলোর এনার্জি বাড়তে থাকবে, এনের ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে অরবিটালগুলোর এনার্জি বাড়তে থাকবে, হয়েছে, অরবিটালগুলোর এনার্জি বাড়তে থাকবে। আর মনে রাখবে যে ফর হাইড্রোজেন অ্যাটম or hydrogen atom or hydrogen like atom, হাইড্রোজেন লাইক অ্যাটম কোনগুলো? যেমন ধরো কী কী ছিল বলো? হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, ইটিসি, আর ইটিসি আছে, তাই না? তাহলে এইগুলো, তাহলে হাইড্রোজেন অ্যাটম অথবা হাইড্রোজেনের মতন অ্যাটম, হাইড্রোজেন লাইক অ্যাটম, যেমন এইগুলো, যেমন এইগুলো, হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে যে এনার্জি, দ্য এনার্জি অফ অরবিটাল, এই অরবিটালগুলোর যে এনার্জি, দে ডিপেন্ড অন অনলি কার উপর ডিপেন্ড করে? অনলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, কেবলমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যে এন, এ কেবলমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ওপরই নির্ভর করবে, কেবলমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ওপরই নির্ভর করবে, হয়েছে। তাহলে হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতন যে অ্যাটমগুলো থাকবে, তাদের ক্ষেত্রে যে অরবিটালগুলো যে অরবিটালগুলোর এনার্জি শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ওপরই নির্ভরশীল, হয়েছে, শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ওপরও নির্ভরশীল, হয়েছে। আচ্ছা, আর কি জানতে পারি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আরও কিছু জানা যায়, সেগুলো কি? ধরো আমরা এই যে অরবিটালগুলোর যে সাইজ, হ্যাঁ, তাহলে যে অরবিটগুলোর যে সাইজ, এই অরবিটগুলো আমরা সাইজ জানতে পারি, তাই না? অরবিটগুলো সাইজ জানতে পারি, কীভাবে জানতে পারি? কারণ আমরা জানি Rn = 0.529 ইন্টু n²/z অ্যাংস্ট্রম, তাই না? এই অ্যাংস্ট্রম, তাহলে এই যে n² ওপর ডিপেন্ডেন্ট, তাই না? n এর সাথে সমানুপাতিক, যত n বাড়বে হচ্ছে n এর ভ্যালুটা যত বেশি বাড়বে, আর ব্যাসার্ধ তত বাড়বে, অত সাইজ তত বাড়বে, তাই না? অরবিটগুলোর সাইজ তত বাড়বে।
তাহলে এভাবে বলতে পারি সাইজ ব্যাসার্ধের সাথে সাইজের সাথে আছে, তাই না? আবার ধরো ওই অরবিটটার যদি ভেলোসিটি বলি, যে ওই অরবিটের মধ্যে যে ভেলোসিটি, ওই অরবিটের মধ্যে যে ইলেকট্রনটা আছে, ওই ইলেকট্রনের যে গতিবেগ কত হবে, বুঝছে? এই যে অরবিটটা থাকবে, ওই অরবিটে যে ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনটার গতিবেগ কত হবে, সেটা মানে কি জানে বলো? 2 ইন্টু 18 ইন্টু 10⁶ ইন্টু Z/n মিটার পার সেকেন্ড, Z/n মিটার পার সেকেন্ড। তাহলে কোনো একটা অরবিটের মধ্যে যে ইলেকট্রনের গতিবেগ কি হবে, তাহলে এন এর সাথে সেটা ব্যস্তমাত্রিক, তাই না? এন এর সাথে সেটা কি ব্যস্তমাত্রিক, অর্থাৎ এন এর ভ্যালু যত বেশি বাড়বে, তত ওই অরবিটের যে ইলেকট্রনের যে বেগ, তত কী হবে? কমবে। তত কমবে, হ্যাঁ, আবার যে ওই অরবিটটার মধ্যে, হ্যাঁ, ওই অরবিটের এনার্জি কত হবে? সেই এনার্জিটা হবে 13.6 ইন্টু Z²/n², ইভি ইলেকট্রন ভোল্ট, তাই না? ইভি মানে ইলেকট্রন ভোল্ট। এবার তুমি দেখবে, আচ্ছা এই ক্ষেত্রে তো এন ইস ইলেকট্রনের এই যে এনার্জির সাথে যে এনের ব্যস্তনমাত্রিক সম্পর্ক, তাহলে এনের যদি ভ্যালু বাড়তে হয় তাহলে এনার্জি কমার দরকার, কিন্তু আপনি বললেন যে আচ্ছা এনার্জি বাড়ার সঙ্গে সঙ্গে, এই যে এনের ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে এনার্জি বৃদ্ধি পায়, কেন? তাহলে কারণ কি? কারণ হয় এখানে নেগেটিভ সাইন আছে, দাও এই যে নেগেটিভ সাইন আছে, হ্যাঁ, যেহেতু নেগেটিভ সাইন আছে, ওই জন্যে এনের ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে, এই যে এনের ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে কী হয়, এনের যত ভ্যালু বাড়বে তত এই ভ্যালুটাও বাড়বে, যেহেতু নেগেটিভ আছে, তাই না? নেগেটিভ দুবার হচ্ছে, তাই না? অর্থাৎ দুবার হলে নেগেটিভ যেহেতু আছে, ওই জন্যে কী হবে, ওই জন্যে ওর সাথে প্রপোর্শনাল হয়ে যাবে, তখন ওটা প্রপোর্শনাল হয়ে যাবে, হয়েছে? আর নেগেটিভ দিকে নেগেটিভভাবে এটা হচ্ছিল, নেগেটিভভাবে বাড়লে এমনি হবে যে এনের সাথে একটা সমানুপাতিক হবে, হয়েছে? তাহলে এনার্জি দেখলাম, এনার্জি এনের সাথে সমানুপাতিক, যেহেতু নেগেটিভ আছে, আর নেগেটিভ না থাকলে ব্যস্তানুপাতিক হতো, হয়তো? তাহলে এনার্জির সাথে সমানুপাতিক। হ্যাঁ, আর কি জানতে পারবো? ওই অরবিটের মধ্যে যে কক্ষ অরবিটালগুলো আছে, তাই না? যে অরবিটটা আছে, সেই অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, সেটা জানতে পারি, তাই না? এমভিআর, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, এমভিআর, এটা সমান আমরা কি জানি বলো? n ইন্টু h/2π, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কোনো একটা অরবিটের মধ্যে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, কোনো অরবিটের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, তাই না? সেটাও আমরা জানতে পারি। তাহলে অ্যাঙ্গুলার যে মোমেন্টাম অফ অরবিট অর সেল, তাই না? অরবিট বা সেলের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয়, সেটা হয় n ইন্টু h/2π, এটা হয়, তাই না? তাহলে এইগুলো মোটামুটি আমরা জানতে পারি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা এগুলো জানতে পারি, হয়েছে? চলো এবার সেকেন্ডটা আসুক। অর্থাৎ সেকেন্ড যেটা আসবে দ্বিতীয় কোয়ান্টাম নাম্বার, হচ্ছে দ্বিতীয় কোয়ান্টাম নাম্বার, যার নাম কি বলো? যেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, হয়েছে? সেটার নাম কি? সেটা অ্যাজিমুথাল। সেকেন্ড যেটা আসবে তার নাম হলো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যেটা এল দ্বারাই রিপ্রেজেন্ট করা হয়, হয়েছে? এই অ্যাঙ্গুলার যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আর একটা নামেও ডাকা হয়, যেটাকে বলা হয় যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামও বলা হয়, হ্যাঁ, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামও বলা হয়, বা আর একটা নামেও ডাকা হয়, যেটাকে বলা হয় সাবসিডারি কোয়ান্টাম নাম্বার। সাবসিডারি মানে গৌণ, সাবসিডারি কোয়ান্টাম
নাম্বার, অর্থাৎ গৌণ কোয়ান্টাম নাম্বারও বলা হয়, অর্থাৎ গৌণ কোয়ান্টাম সংখ্যাও বলা হয়। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটা এল দ্বারাই রিপ্রেজেন্ট করা হয়, সেটাকে এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামও বলা হয়, বা সাবসিডারি কোয়ান্টাম নাম্বার বা সাবসিডারি কোয়ান্টাম নাম্বার নামেও পরিচিত, সাবসিডারি কোয়ান্টাম নাম্বার নামেও পরিচিত। হয়েছে? এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এটা কাকে ডিফাইন করে বা কাকে রিপ্রেজেন্ট করে? হ্যাঁ, কাকে রিপ্রেজেন্ট করে? এটা হলো মনে রাখবে, ইট ডিফাইন the three-dimensional shape of orbital, এটা তিনটে ডাইমেনশন, যে থ্রি ডাইমেনশনাল ত্রিমাত্রিক যে শেপ, অরবিটালের ত্রিমাত্রিক যে শেপ, এই অরবিটালের ত্রিমাত্রিক শেপকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এটা রিপ্রেজেন্ট করে, তো এর সম্বন্ধে ইনফরমেশন দেয়, ত্রিমাত্রিক শেপ সম্বন্ধে ইনফরমেশন দেয়। আর কি ইনফরমেশন দেয়? এর মনে রাখবে, ইট আইডেন্টিফাই করে দ্য সাবসেল, এই সাবসেলকে আইডেন্টিফাই করে। এগুলো উপকক্ষ। হ্যাঁ, এই উপকক্ষগুলোকে আইডেন্টিফাই করে। আচ্ছা, এর যদি ভ্যালু দেখে, এলের যে রেঞ্জটা আমি দেখতে চাই, এলের ভ্যালুর রেঞ্জ হয় মনে হবে 0 to n-1, এর রেঞ্জ হলো 0 to n-1, 0 হতে পারে বা n-1, এই পর্যন্ত এর ভ্যালু হয়। আচ্ছা, এর পর্যন্ত এর ভ্যালু হয়। তাহলে আমরা কি দেখলাম, যে এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এই যে অরবিটালের যে শেপ, 3D শেপ, সেটাকে ডিফাইন করে। আর কি করে? আর আইডেন্টিফাই করে যে সাবসেল, যে উপকক্ষগুলো আছে, সেই কক্ষগুলোকে আইডেন্টিফাই করে। তাহলে চলো এল এর ভ্যালু দেখে উপকক্ষগুলোকে আমরা আইডেন্টিফাই করি। ধর এল ভ্যালু, এইদিকে ধরো আমি লাগলাম এল এর ভ্যালু, আর এখানে লাগলাম যে দ্য সিম্বল অফ সাবসেল, এই সাবসেলগুলোকে লাগলাম সিম্বল অফ সাবসেল। হয়েছে? সিম্বল অফ সাবসেল। তারা এল এর ভ্যালু, কথা বললাম এল এর ভ্যালু ধরো 0। হ্যাঁ, এল এর ভ্যালু যদি 0 হয়, তাহলে সেই সাবসেলটা আসবে, সেই সাবসেলটাকে এস সাবসেল নামে পরিচিত, এস সাবসেল বলা হয়। 0 যদি হয়, তাহলে সেটাকে এস সাবসেল বলে। আর এল এর ভ্যালু যদি 1 হয়, তাহলে সেই সাবসেলটাকে পি সাবসেল দ্বারা রিপ্রেজেন্ট করে, সেই সাবসেলটাকে বলা হয় পি সাবসেল দ্বারা রিপ্রেজেন্ট করে। আর এল এর ভ্যালু যদি 2 হয়, হ্যাঁ, এল এর ভ্যালু যদি 2 হয়, তখন সেইটাকে ডি দ্বারাই রিপ্রেজেন্ট করা হচ্ছে, ডি দ্বারাই রিপ্রেজেন্ট করা। আবার এল এর ভ্যালু যদি 3 হয়, তাহলে সেটাকে এফ দ্বারাই রিপ্রেজেন্ট করায়। হচ্ছে, সেটাকে এফ দ্বারাই রিপ্রেজেন্ট করায়। আবার ধরো এল এর ভ্যালু যদি 4 হয়, তাহলে সেটাকে জি দ্বারাই রিপ্রেজেন্ট করায়। হচ্ছে, জি দ্বারাই রিপ্রেজেন্ট করা, বা জি হলো সাবসেল, জি সাবসেল। হচ্ছে, আর এল এর ভ্যালু ধরো 5 হলো, তাহলে এইচ সাবসেল হিসেবে পরিচিত। হয়েছে? এইচ সাবসেল হিসেবে পরিচিত। অর্থাৎ এল এর ভ্যালুগুলো দেখে, এই এল এর যে ভ্যালু, এল এর ভ্যালুগুলো দিয়ে, অর্থাৎ সাবসেলের যে সিম্বল, সাবসেলগুলো সিম্বল দেয়। অর্থাৎ এল এর ভ্যালু যদি 0 হয়, তার মানে সেটা এস সাবসেল। আচ্ছা, এস সাবসেলটা আসবে। এল এর ভ্যালু যদি 1 হয়, তাহলে সেটাকে বলা হয় পি সাবসেল। হয়েছে? সেটাকে পি সাবসেল হিসেবে। এল এর ভ্যালু যদি 2 হয়, তাহলে সেইটাকে বলা হয় ডি সাবসেল। হয়েছে? সেটাকে ডি সাবসেল। আর এন এর ভ্যালু, এই যে এন এর ভ্যালু, এল এর ভ্যালু যদি 3 হয়, তাহলে সেটাকে এফ সাবসেল বলা। আর এল এর ভ্যালু যদি 4 হয়, তাহলে জি সাবসেল। আর এল এর ভ্যালু যদি 5 হয়, তাহলে অবশ্যই এইচ সাবসেল নামে পরিচিত। হয়েছে? এইচ সাবসেল নামে পরিচিত। তাহলে আমরা সাবসেলগুলোকে চিনলাম, তাই না? আমরা সাবসেলগুলোকে দেখলাম যে আচ্ছা কোন সাবসেলটা কী নামে পরিচিত। চলো এবার আমরা দেখিনি
এবার ধরো আমরা দেখি চলো যে এই যে সাবসেলগুলো আছে, এই সাবসেলগুলোর এন এর ভ্যালুর সাথে কী রকম সম্পর্কযুক্ত আছে, এল এর ভ্যালু থেকে কীরকম সম্পর্কযুক্ত। ধরো আমি বললাম এন এর ভ্যালু যদি ধরো 0 হয়, এন এর ভ্যালু যদি 1 হয়, এন এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এল এর ভ্যালু কী কোথা থেকে কোথাতে হবে 0 to আমরা ধরলাম n-1, তাহলে n-1, তাহলে 1 যদি হয় তাহলে এক্ষেত্রে 0 আসবে, তাই না? এক্ষেত্রে এল এর ভ্যালুটা 0 আসবে। এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে কী হতে পারে, এন এর ভ্যালু কী হয় তাহলে একটা 0 আসবে, এল এর ভ্যালু একটা 0 আসবে, আর একটা কথা হচ্ছে n-2, n-2 - 1 মানে 1 হয়েছে। আর এই এল এর যে নাম্বারগুলো আসবে 0, 1, 2, 3 এভাবে আসতে হয়েছে, এভাবে আসবে, এভাবে কিন্তু আসবে। অর্থাৎ এক্ষেত্রে যে এল এর যে রেঞ্জটা আমি দেখলাম, এল এর ভ্যালুর যে রেঞ্জ, এল এর ভ্যালু যে রেঞ্জ, এল এর ভ্যালু যে রেঞ্জগুলো অ্যাকচুয়ালি দেখলাম কেমন এলো 0, 1, 2, 3, 4 ... n-1, তাই না? n-1 এভাবে হয়ে যাবে, হয়েছে এভাবে, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5 এভাবে হয়ে যাবে, হয়েছে। তাহলে চলো আমরা দেখো যে ভ্যালু অফ, তাহলে ফার্স্টে লিখি যে ভ্যালু অফ এন, আচ্ছা এন এর ভ্যালু, আচ্ছা এন এর ভ্যালু ফার্স্ট। তাহলে দেখো ভ্যালু অফ দ্য ভ্যালু অফ এল, এল এর ভ্যালু, এল এর ভ্যালু। আর তারপরে দেখো যে সিম্বল অফ সাবসেল, তাই না? সাবসেলগুলো এবার লেখো সাবসেল, এটা সাবসেল, হ্যাঁ এটা সাবসেল। এবার ধরো এন এর ভ্যালু যদি 1 হয়, এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে এল এর ভ্যালু কত হতে পারে, এল এর ভ্যালু কত হতে পারে, এল এর ভ্যালু অবশ্যই কত হলো, এল এর কত থেকে যে 0 থেকে রেঞ্জটা কত 0 to n-1, তাই 0 to 1 n-1 এই পর্যন্ত হতে পারে, তাই না? 0 তাহলে অবশ্যই 0 হতে পারে, আর এইটার দিকে এইটাও 0, তাই না? তাহলে 0 একমাত্র 0। আচ্ছা 0 যদি হয় তাহলে সেটার নাম কি বলো, যদি এল যদি 0 হয়, n=1 যদি হয় তাহলে এল সেটা 0 হয়, এল সেটা যদি 0 হয় তাহলে সেটা কি সাবসেল, এস সাবসেল, তাই না? সেটা এস সাবসেল, তাহলে সেটা হলো এস সাবসেল। আর এস সাবসেলেরকে দ্বারা ধরো এই যখন সাবসেল লিখবো, এই সাবসেলে এই যে এল এর ভ্যালু দেখে আমরা সাবসেলটার নাম এলো এস-পি-ডি-এফ, এই যে সাবসেলগুলোর নাম এলো। আর এর সাবসেলটাকে যে নাম্বার, এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে এই হচ্ছে এর আগে লিখতে হয়, সাবসেলের আগে যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই যে সাবসেল, এই যে এস হলো যে এল দ্বারা এসছে, এল এর ভ্যালু থেকে এস সাবসেলগুলো এসছে, আর এল এর আগে এই যে এস এ সাবসেলের আগে যে নাম্বারটা দিয়ে আছে সেটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে এটা কত নম্বর সাবসেল জিজ্ঞেস করে, তাহলে 1s, এটা যে 1s হচ্ছে সাবসেল। ধরো এন এর ভ্যালু যদি 2 হয়, হ্যাঁ এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে এল এর ভ্যালু কত হতে পারে, এল এর ভ্যালু একটা 0 আসবে, তাহলে একটা 0, আর একটা কত আসতে পারে, আর একটা 1 আসতে পারে, তাই আর একটা 1 আসতে পারে, তাহলে n-1, এই যে 2 - 1 তাহলে 1 আসতে পারে, তাই না? তাহলে 0 যদি আসে তাহলে এই 0-এর জন্য কি সাবসেল আসবে, এস সাবসেল। আচ্ছা 2 আছে এখানে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 আছে, তাই না? তাহলে 2টা এখানে 2s হবে, তাহলে 2s এটা সাবসেলটার নাম, হয়েছে 2s সাবসেলটার নাম। আবার ধরো এক্ষেত্রে যে 1 মানে কি সাবসেল আছে, 1 মানে ফি আছে, 1 মানে ফি। আচ্ছা এটা কত নম্বর পি হবে, 2p, কারণ 2p এই যে এন এর ভ্যালুটা 2 আছে ওই জন্য এই পিটা হলো 2p, হয়েছে এটা 2p, তাহলে এটা 2p, হয়েছে। আবার ধরো এন এর ভ্যালু যদি 3 হয়, এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে এল এর ভ্যালু কত আসতে পারে, এল এর ভ্যালু কত আসতে পারে, সেটা 0 আসতে পারে, 1 আসতে পারে, আর 2 আসতে পারে, হ্যাঁ 0, 1, 2 এগুলো আসতে পারে, 0, 1, 2 এগুলো আসতে পারে। আচ্ছা 0 যদি হয় তাহলে সেটা কি আসবে বলো, এস কত নম্বর এস, এই যে 3, তাহলে 3s আসবে, হয়েছে 3s। এই যে 1 যদি আসে তাহলে কত আসবে, সেটা পি, কত নম্বর পি, 3p। আচ্ছা 2 যদি আসে তাহলে কী হয়, সেটা ডি, কত নম্বর 3d, হয়েছে 3d হবে। সেরকম যদি এন এর ভ্যালু, সেরকম ধরো এক্ষেত্রে বললাম এন এর ভ্যালু ধরো 4, এন এর ভ্যালু যদি 4, এন এর ভ্যালু 4 তাহলে এল এর ভ্যালু কী আসতে পারে বলো, এল এর ভ্যালুগুলো কী আসতে পারে, এল এর ভ্যালু 0 আসতে পারে, 1 আসবে,
2 আসবে, আর কি আসবে, আর হচ্ছে 3 আসবে, হচ্ছে আর 3 আসবে, আর 3 আসবে। তাহলে এক্ষেত্রে ধরো 0 যদি হয় তাহলে সাবসেটটা আসবে এস, এস সাবসেল আসবে। আচ্ছা এস সাবসেল কত নম্বরের সাবসেল, এটা কত নম্বর, এই যে প্রিন্সিপাল নাম্বার যদি লিখতে সামনে অর্থাৎ 4s, এটা হচ্ছে 4s, এটা পি আসবে, এটা কত নম্বর 4p, হচ্ছে এটা কত নম্বর, এটা হচ্ছে ডি আসবে, এটা কত নম্বর বলো, এটা হচ্ছে 4d, এটার ক্ষেত্রে এফ আসবে, এটা 4f, হচ্ছে এটা হলো 4f, তাহলে এটা হলো যে 4f, হচ্ছে এটা 4f আসবে, তাই না। তাহলে ধরো এখান থেকে, হ্যাঁ এখান থেকে আমরা দেখলাম যে এন এর ভ্যালু যখন 1, ধর এন এর ভ্যালু যখন 1, তখন দেখো এই যে সাবসেল, এই যে নাম্বার অফ সাবসেল একটা, আর নাম্বার অফ সাবসেল একটা এসছে, তাই না। আবার এক্ষেত্রে যখন এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু যখন 2, তখন নাম্বার অফ সাবসেল কিন্তু দুটো এসছে, নাম্বার অফ সাবসেল কিন্তু সেক্ষেত্রে দুটো এসছে। আবার এন এর ভ্যালু যখন 3, সেক্ষেত্রে নাম্বার অফ সাবসেল 3টে এসে, এন এর ভ্যালু যখন 3, নাম্বার অফ সাবসেল কিন্তু 3টে এসে। আবার এন এর ভ্যালু যখন 4, নাম্বার অফ সাবসেলও কিন্তু 4টে এসে। তাহলে আমি এটা বলতে পারি যে নাম্বার অফ সাবসেল, দ্য নাম্বার অফ সাবসেল, এই সাবসেলের কতগুলো নাম্বার হবে সেইটা হবে এন, হ্যাঁ দ্য ভ্যালু অফ এন, এনের যে ভ্যালুটা থাকবে দ্য ভ্যালু অফ এন, অর্থাৎ এন এর ভ্যালুর সাথে সমান হবে, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাথে সমান হবে, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যতগুলো হবে সাবসেলের সংখ্যাও কিন্তু ততগুলোই হবে, অর্থাৎ সাবসেলের সংখ্যা কিন্তু ততগুলোই হবে, যতগুলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আছে, হ্যাঁ যতগুলো অবশ্যই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হলো ততগুলোই কিন্তু সাবসেল, আমাদের ততগুলোই কিন্তু সাবসেল তৈরি হবে, হয়েছে, ততগুলো কিন্তু সাবসেল তৈরি হবে, হয়েছে এইটা। আর ধরো যদি আমরা বলি যে এল এর ভ্যালুটা, আমরা দেখছিলাম যে এই যে এল এর যে ভ্যালু, এল এর যে ভ্যালু ছিল, তাই না, এই এল এর ভ্যালু দেখছিলাম 0 to n-1, তাই না, n-1.5 হয়ে গেছে। তাহলে এল এর যে ম্যাক্সিমাম যদি ভ্যালু, এল এর যে ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা কত, এল এর যে ম্যাক্সিমাম হলো সেটা হচ্ছে n-1, তাই না, এল এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে n-1, হ্যাঁ। তাহলে তুমি উল্টোভাবে এটাও বলতে পারো যে এল সমান ধরো n-1, l-1, তাহলে তুমি বলতে পারো যে এন সমান l+1, তাহলে l+1, তাহলে এই যে এন এর যে মিনিমাম ভ্যালু জিজ্ঞেস করে, যে এন এর কোনো একটা সাবসেটের ক্ষেত্রে যে মিনিমাম ভ্যালু, অর্থাৎ এন এর যে মিনিমাম যে ভ্যালু এন এর যে মিনিমাম ভ্যালু কোনো একটা সাবসেলের ক্ষেত্রে, কোনো একটা সাবসেলের ক্ষেত্রে যে এন এর যে মিনিমাম ভ্যালু হবে সেটা হবে l+1, হচ্ছে l+1। যেমন কি এস এর ক্ষেত্রে তুমি দেখো, আচ্ছা এস এর ক্ষেত্রে যদি দেখো, তাহলে এস এর ক্ষেত্রে যে এই যে এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কত হবে, এই যে A1, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কত হবে, সেইটা হবে ধরো l+1, এল এর ভ্যালু এস এর ক্ষেত্রে কত হয় 0, এক্ষেত্রে 1 আছে, তাহলে 1, তাহলে মিনিমাম যে এন এর ভ্যালুটা হবে সেটা কত হবে, এন এর মিনিমাম ভ্যালুটা হবে সেক্ষেত্রে 1। আবার ধরো পি লক্ষ্য করে, যে পি, এই যে পি এর ক্ষেত্রে দেখো, পি এর ক্ষেত্রে যে এন এর যে মিনিমাম ভ্যালু কত হতে পারে, অত কত থেকে পি চালু হবে, কত নম্বর থেকে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত হলে পি কক্ষটা চালু হবে, তাই না, এটা হচ্ছে এটাই মানে রিপ্রেজেন্ট করে যে মিনিমাম ভ্যালু। তাহলে আছে এল এর ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে এল কত 1 আর 1 তাহলে 2, তাহলে মিনিমাম ভ্যালু দেখো 2, হয়েছে মিনিমাম ভ্যালু 2। আচ্ছা এখানে ডিটা মুছে দিলাম, যে ডি এর ক্ষেত্রে দেবে 3D ছিল, তাই না, 3D ছিল, তাহলে 3Dর ক্ষেত্রে দেখো যে মিনিমাম এই যে 3D, এই যে ডি সাবসেলের ক্ষেত্রে আমি যদি বলি আচ্ছা ডি সাবসেল, এই ডি সাবসেলের ক্ষেত্রে যে মিনিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কত, মিনিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কত হবে সেটা কত হবে, আচ্ছা ডি এর ক্ষেত্রে কত হয়, এল এর ভ্যালুটা 2 হয়, তাহলে 2+1, তাহলে মিনিমাম ভ্যালু কত হয়তো 3, তাহলে 3 যদি হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তাহলে কিন্তু ডি সাবসেলটা চালু হবে, তাহলে ডি সাবসেলটা কিন্তু তার থেকে শুরু হবে, ডি সাবসেল কিন্তু শুরু হবে। আবার এফ এর ক্ষেত্রে এই যে লক্ষ্য করো, এই যে এফ সাবসেল, এই যে এফ সাবসেলটা আছে, এই যে এফ সাবসেল, এই এফ সাবসেলের ক্ষেত্রে এই যে এন প্রিন্সিপাল নাম্বার কোয়ান্টাম নাম্বার কত, মিনিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত হতে পারে যেখান থেকে এফ চালু হবে, তাই না। তাহলে সেক্ষেত্রে এফ এর ভ্যালু কত হয়, এল এর ভ্যালুটা 3+1 তাহলে 4, তাহলে এফ এর ক্ষেত্রে দেখো 4, অর্থাৎ মিনিমাম এই যে এন এর মিনিমাম ভ্যালু যদি 4 হয়, এফ এর ক্ষেত্রে মিনিমাম ভ্যালু যদি 4 হয় তাহলে কিন্তু এফ চালু হবে, হয়েছে, এফ কিন্তু চালু হবে। যেহেতু এফ এর ভ্যালু, এই এফ সাবসেটের ক্ষেত্রে যদি এদের এই যে এন এর ভ্যালুটা যে 3 হয় কিন্তু চালু হবে না, অর্থাৎ মিনিমাম যে ভ্যালুটা দরকার, যে মিনিমাম যে ভ্যালু এন এর জন্য যে মিনিমাম ভ্যালু দরকার সেটা হচ্ছে l+1, হচ্ছে l+1 অর্থাৎ 4।
মিনিমাম ভ্যালু 4 হতে হবে, হয়েছে? চলো এটা দেখলাম তাহলে, তাই না? তাহলে আমরা এস এই সাবসেলগুলোর ক্ষেত্রে লক্ষ্য করলাম যে অ্যাজিমুথাল যে কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে একটু জানলাম। চলো আরও কিছু জেনে নিই, আরও কিছু তথ্য জেনে নিই। হ্যাঁ, আরও কিছু তথ্য জেনে নিই। ধরো যে নাম্বার অফ অরবিটাল ইন সাবসেল, কোনো একটা উপকক্ষে যে কতগুলো অরবিটাল থাকবে, কোনো একটা সাবসেলের যে কতগুলো অরবিটাল থাকবে, সেই সূত্র হলো 2l + 1, 2l + 1, হয়েছে? 2l + 1। আর কিছু জেনে নেব যে নাম্বার অফ ম্যাক্সিমাম ইলেকট্রন ইন সাবসেল, এই যে সাবসেলগুলোর ক্ষেত্রে যে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকতে পারে, সেটা হলো 2 × 2l + 1, এই সূত্র দিয়ে 2 × 2l + 1 দিয়ে সাবসেলগুলো ম্যাক্সিমাম যে ইলেকট্রন কতগুলো থাকতে পারে সেটা হলো 2 × 2l + 1, হচ্ছে 2 × 2l + 1 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, হচ্ছে 2 × 2l + 1 দিয়ে, হচ্ছে 1 দিয়ে। আর কি জানবো? আর মনে রাখবে, হ্যাঁ, এই যে এল এর ভ্যালু দিকে, হ্যাঁ, এল এর ভ্যালু দিকে আমরা ধরো ফর মাল্টি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যে মাল্টি ইলেকট্রন যে অ্যাটম বা স্পিসিসের ক্ষেত্রে, মাল্টি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে এই যে এল, হ্যাঁ, বা অ্যাজিমুথাল যে কোয়ান্টাম নাম্বার ইজ also determine the energy of orbital, এই অরবিটালগুলোর এনার্জি নির্ণয় করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। হ্যাঁ, এই ডিটারমাইন এল দ্বারাই, এল দিয়ে কী হয়, এল দিয়েও কিন্তু ওই অরবিটালগুলোর এনার্জি নির্ণয় করা হয়, অর্থাৎ এনার্জি নির্ণয় করা মাল্টি ইলেকট্রন অ্যাটমের, কিন্তু শুধুমাত্র মাল্টি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে জানি, মাল্টি ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে আমরা জানি যে এদের যে অরবিটালের যে এনার্জি দুটো কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ডেন্ট। কি? একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ডেন্ট, আর একটা হলো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার উপর ডিপেন্ডেন্ট, হচ্ছে ওই জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপরও কিন্তু এটা নির্ভরশীল, অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যেও কিন্তু আমরা অরবিটালের এনার্জি নির্ণয় করতে সাহায্য করি, হচ্ছে এনার্জি নির্ণয় করতে সাহায্য করি। এবার ধরো যে এনার্জি লেভেল যদি আমরা দেখি, the energy level of subcell, এই যে সাবসেলগুলো আছে ইন অরবিট অর সেল, কোনো একটা সেলের মধ্যে যে সাবসেলগুলো আছে, এই সাবসেলগুলোর যদি এনার্জি লেভেল আমরা দেখি, কোনো একটা অরবিটের মধ্যে যে সাবসেলগুলো আছে, ধরো এটা নিউক্লিয়াস, হচ্ছে এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে ধরো কথা না বললাম, এইটা ধরো এই যে পুরোটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এইটা হলো যে অরবিট, হ্যাঁ, এটা একটা অরবিট, হ্যাঁ, পুরোটা অরবিট, এটা একটা অরবিট, এটা হচ্ছে অরবিট বা সেল, হ্যাঁ, এটা সেল। এই সেলের মধ্যে কি আছে, এই সেলের মধ্যে অনেকগুলো কিন্তু সাবসেলগুলো লক্ষ্য করব, হ্যাঁ, এই অরবিটের মধ্যে আমরা সাবসেলগুলোকে কিন্তু দেখতে পাবো, বুঝছে? এই অরবিটের মধ্যে এই যে অরবিট আছে, এই অরবিটের মধ্যে কিছু সাবসেল দেখতে পাবো, হচ্ছে কি সাবসেল? ফার্স্টে যে সাবসেল থাকবে সেটা হচ্ছে এস সাবসেল থাকবে, তারপরে পি থাকবে, তারপরে ডি থাকবে, এফ থাকবে। কোনো একটা পার্টিকুলার সেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে যে এক্ষেত্রে যে সাজানো থাকে পার্টিকুলার সেলের ক্ষেত্রে, যে ওদের যে সাবসেলগুলো ফার্স্টে এস পি ডি এফ, এভারেশন এস পি ডি এফ হচ্ছে পার্টিকুলার কোনো একটা অরবিটের ক্ষেত্রে বা সেলের ক্ষেত্রে, হ্যাঁ, সেলের ক্ষেত্রে তাদের যে এনার্জি লেভেল দেখতে চাই, তাদের এনার্জি লেভেল কার কম হবে কার বেশি হবে, তাহলে অবশ্যই এনার্জি লেভেল এসের সব থেকে কম হয়, কারণ এসের কম হয়, তারপরে পি এর হয়, তারপরে ডি এর হয়, তারপরে এফ এর হয়। কারণ আমরা নিউক্লিয়াস থেকে যত দূরে যাব তত এনার্জি লেভেল বাড়তে থাকে, ওই জন্য এনার্জি এসের কম, তাহলে পি এর বেশি, এসের কম, এসের চেয়ে পি এর বেশি, পি এর চেয়ে ডি এর বেশি, ডি এর চেয়ে এফ এর বেশি, হয়েছে, এফ এর বেশি। আর একটা আছে যে স্ক্রিনিং পাওয়ার,
স্ক্যানিং পাওয়ার, স্ক্যানিং পাওয়ার, আবরণী ক্ষমতা। এই আবরণী ক্ষমতা হলো যে পাওয়ারের ঠিক অপোজিট। হ্যাঁ, আবরণী ক্ষমতা পাওয়ারের ঠিক অপোজিট হয়, অর্থাৎ এফ আবরণী ক্ষমতা, এই আবরণী ক্ষমতা, হ্যাঁ আবরণী ক্ষমতা এসের সব থেকে বেশি হয়, আবরণী ক্ষমতা এসের সব থেকে বেশি, তারপরে পি এর, তারপরে ডি এর, তারপরে এফ এর। ঠিক আছে, আবরণী ক্ষমতা স্ক্যানিং পাওয়ার যদি বলে, স্ক্যানিং পাওয়ার সাবসেটগুলো স্ক্যানিং পাওয়ার, তাহলে স্ক্যানিং পাওয়ার কিন্তু এসের সব থেকে বেশি, তারপরে পি এর, তারপরে ডি এর, তারপরে এফ এর। হয়েছে, এই সাবসেটগুলোর ক্ষেত্রে স্ক্যানিং পাওয়ার আমরা এটা দেখলাম। আর এনার্জি লেভেল দেখলাম এটা, হয়েছে, মাল্টি ইলেকট্রনের ক্ষেত্রে দেখলাম, হচ্ছে মাল্টি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে দেখলাম। হয়েছে, এবার ধরো অ্যাঙ্গুলার যে মোমেন্টাম অফ সাবসেল, সাবসেলগুলো যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা দেখি, ধরো অ্যাঙ্গুলার মোমেন্টাম, the angular momentum of সাবসেল, এই যে সাবসেলগুলো আছে, এই সাবসেলগুলোর যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগ কত হবে, সেটা হয় √of L ইন্টু L প্লাস 1 ইন্টু h/2π ইন্টু h/2π। যেরকম সাবসেল পার্টিকুলার সাবসেল যদি বলে, তাহলে পার্টিকুলার সাবসেলগুলোর ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, সেটা হয় L ইন্টু L প্লাস 1 ইন্টু h/2π। হ্যাঁ, তারপর ফর এস সাবসেল যদি বলতো, ফর এস সাবসেল, হ্যাঁ এস সাবসেলের ক্ষেত্রে, এস সাবসেলের ক্ষেত্রে এল এর ভ্যালুটা কত, এল এর ভ্যালু 0, তাহলে এক্ষেত্রে এল এর ভ্যালু যদি পুট করো, তাহলে এস এর ক্ষেত্রে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আসবে সেটা কত আসবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম এস এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু 0 আসবে, তাই না? অ্যাঙ্গুলার মোমেন্টাম এস এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত আসবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু 0 আসবে এস এর ক্ষেত্রে। এই যে এস এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম 0 আসবে। এই পি হয় তাহলে পি এর ক্ষেত্রে কিছু ভ্যালু থাকবে, ডি হয় ডি এর ক্ষেত্রে অবশ্যই থাকবে, এফ হয় এফ এর ক্ষেত্রেও থাকবে। কিন্তু এস এর ক্ষেত্রে, এস সাবসেলগুলোর ক্ষেত্রে, এস সাবসেলটার ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম সেক্ষেত্রে 0 হবে, কারণ এল এর ভ্যালুটা সেক্ষেত্রে 0 হয়েছে, এল এর ভ্যালু যেহেতু 0 ওই জন্য সাবসেলটা 0 হবে। হয়েছে, তাহলে আমরা এগুলো মোটামুটি দেখলাম। হয়েছে, এবার ধরো আর শেপ সম্বন্ধে আমরা জানি যে এই অরবিটালের যে শেপ সম্বন্ধের কথা বলে, তাই না? অরবিটালের শেপ সম্বন্ধে এই যে এল এর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা শেপ সম্বন্ধে জানতে পারি যে শেপ কেমন হয়, তাই না? শেপ সম্বন্ধে জানতে পারি যে সে অরবিটালগুলোর শেপ কেমন হয়, তাই না? শেপ কেমন হয়, ধরো শেপ যে ধরো এল এর যদি ভ্যালু যদি n-1 এর সাথে সমান হয়ে যায়, এল এর ভ্যালু যদি n-1 এর সাথে যদি সমান হয়, তাহলে মনে রাখবি সেই সাবসেলটার, এই যে সাবসেল, হ্যাঁ এই সাবসেলটার আকৃতি হবে সার্কুলার, এই আকৃতি হবে, এর যদি আকৃতি যদি বলে সার্কুলার হবে, হয়েছে, সার্কুলার হবে। আর ধরো মনে রাখবে এল এর যে ভ্যালুটা যদি লেস দেন n-1 হয়, n-1 হয়, তাহলে সেই সাবসেলটার আকৃতি হয় ইলেকট্রিক্যাল, হ্যাঁ ইলেকট্রিক্যাল, এই সাবসেলটার আকার হয় ইলেকট্রিক, উপবৃত্তাকার। এই সার্কুলার মানে বৃত্তাকার পথ, আর ইলেকট্রিক্যাল মানে হচ্ছে উপবৃত্তাকার পথ, হচ্ছে উপবৃত্তাকার। যদি অর্থাৎ এল এর ভ্যালুটা যদি লেস দেন n-1 হয়, তাহলে হচ্ছে ইলেকট্রিক্যাল পথ হবে। আর যদি এল এর ভ্যালুটা এল সমান n-1 হয়, তাহলে সেই সাবসেলটা হবে সার্কুলার সাবসেল, হয়েছে, সেইটা হবে সার্কুলার সাবসেল। এবার এই যে এল এর ভ্যালুটা যত এদের মধ্যে ডিফারেন্স হবে, এল এর ভ্যালুটা যত বেশি ডিফারেন্স হবে, তত তার ইলেকট্রিসিটি যে উৎকেন্দ্রতা ইলেকট্রিসিটি তত বেশি বাড়তে থাকবে, হয়েছে। এদের মধ্যে এই যে এল এর ভ্যালু আর n-1 এর ভ্যালু, এদের মধ্যে যত বেশি ডিফারেন্স হবে, তত হচ্ছে এই ইলেকট্রিসিটিটা তত বাড়তে থাকবে, উৎকেন্দ্রতা তত বাড়তে থাকবে, হয়েছে, তত বেশি উপবৃত্তাকার তার নেচারটা, তত বেশি উপবৃত্তাকার নেচারটা কিন্তু আসবে, হয়েছে, উপবৃত্তাকার নেচারটা কিন্তু আসবে। এবার আমরা দেখি যার একটা ম্যাগনেটিক তৃতীয় নম্বর যে কোয়ান্টাম নাম্বার, সেটা আছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে এম অথবা ml দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যেটা এম বা ml দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এম অথবা ml দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। চলো এর ক্ষেত্রে সম্বন্ধে কিছু ইনফরমেশন আমরা জেনে নিই। হ্যাঁ,
এমএল এই ফরমেশন সম্বন্ধে জানি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আমরা জানি। এমএল, যে এমএল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার gives the information gives the information কি ইনফরমেশন দেয়, কি ইনফরমেশন দেয় about orientation, the orientation of orbital, এই অরবিটালের যে ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশন সম্বন্ধে জ্ঞান দেয়, হচ্ছে ওরিয়েন্টেশন সম্বন্ধে ইনফরমেশন কিন্তু দেয়। এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কোন সম্বন্ধে ধারণা দেয়? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যে অরবিটালের যে ওরিয়েন্টেশন, যে অরবিটালের যে বিন্যাস, অরবিটাল বিন্যাস কেমন হবে সেই সম্বন্ধে জানকারি দেয়, হচ্ছে সেই সম্বন্ধে আমাদের ইনফরমেশান প্রোভাইড করে, হচ্ছে ইনফরমেশান কিন্তু প্রোভাইড করে। আর এই যে এমএল এর যে ভ্যালু, এমএল এর অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের যে ভ্যালু, এর ভ্যালুর যে রেঞ্জটা হয়, এর ভ্যালুর যে রেঞ্জ হয় সেটা কত হয়? -L to +L, -L to +L ইনক্লুডিং জিরো। জিরোটাকে অবশ্যই কাউন্ট করতে হয়, জিরোটাকে কাউন্ট করা। আর -L থেকে +L, -L থেকে +L আর জিরোটাকে কাউন্ট করে। কথা আমরা বললাম ধরো এল এর ভ্যালু ধরো কথা বললাম 1, আচ্ছা 1 আসছে, তাহলে 1 কী হবে? -L থেকে +L, আচ্ছা -L থেকে তাহলে -1 আসবে আর +1 আসবে, আর মাঝে অবশ্যই কী আছে? জিরো আছে, তাহলে এই জিরোটাকে কাউন্ট করো। তাহলে এম এর যে ভ্যালুগুলো আসবে, এম এর ভ্যালুগুলো কিন্তু -1, 0, +1 কিন্তু আসবে, হয়েছে m+1, -1, 0, +1 এটা আসবে, হয়েছে। তাহলে আমরা সাবসেলগুলো চলো দেখে নিই, হ্যাঁ সাবসেলগুলো দেখে নিই। ধরো আমরা এই বছর লাগলাম যে সাবসেল, এই যে সাবসেল লিখলাম, এক্ষেত্রে এল এর ভ্যালু, হ্যাঁ এক্ষেত্রে ধরো এল এর ভ্যালু, হ্যাঁ এল এর ভ্যালু, আর এক্ষেত্রে দিলাম ধরো এমএল এর ভ্যালু অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এর ভ্যালু, হ্যাঁ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। ধরো সাবসেল আমি এস, আচ্ছা এস সাবসেলটা তুললাম, আচ্ছা এস সাবসেলের ক্ষেত্রে এল কত হয়? L0 হয়, আচ্ছা L0 হয়। আচ্ছা এল যদি 0 হয় তাহলে এম কত হবে? এম অবশ্যই 0 হবে, আচ্ছা এমও অবশ্যই কত হবে? এমও 0 হবে, কারণ এই যে -L থেকে +L +0, তাহলে -Lটা এতে 0 আছে, তাই না? তাহলে শুধুমাত্র জিরোটাই হবে, তাহলে এস যে সাবসেল, সাবসেলের ক্ষেত্রে আমরা জানতে পারলাম শুধুমাত্র 0 আছে, এম এর ভ্যালু 0, অর্থাৎ এটা হচ্ছে অরবিটাল সম্বন্ধে ধারণা দেয়, তা ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটাল বা নাম্বার অফ অরবিটাল সম্বন্ধে ধারণা, যে না কতগুলো অরবিটাল হবে, যে নাম্বার এন থেকে আমরা এটাও জানতে পারি যে নাম্বার অফ অরবিটাল, they give the information by determine ml determine the number of orbitals, এই যে নাম্বার অফ অরবিটাল, এই নাম্বার অফ অরবিটাল কতগুলো হবে সেটাও বলে, তাই না? এম এর ভ্যালু যেহেতু একটা, এম এর ভ্যালু যেহেতু 0, তো 0 একটাই ভ্যালু, তাই না? যেহেতু 0 একটাই ভ্যালু, তাহলে এই যে এম এর ভ্যালু, এম থেকে হচ্ছে অরবিটাল জানতে, তাহলে একটাই অরবিটাল যেটা হলো 0 হচ্ছে। এস এর ক্ষেত্রে কেবলমাত্র একটাই অরবিটাল যেটা হচ্ছে M0 নামে পরিচিত, হয়েছে M0 নামে পরিচিত। তারপর হচ্ছে কি এস পি সাবসেলের ক্ষেত্রে এল এর ভ্যালু কত আছে? 1 আছে, তাই না? পি সাবসেলের ক্ষেত্রে এল এর ভ্যালু কত আছে? 1 আছে, হয়েছে 1 আছে। তাহলে এক্ষেত্রে এম এর ভ্যালু কী কী হতে পারে? বলো? এম এর ভ্যালু ধরো অবশ্যই -1 থেকে তাহলে -1, তারপরে 0, হয়েছে, তারপরে 0, তারপরে +1, হয়েছে -1, 0, +1, -1, 0, +1 এভাবে হবে। যদি 2 হতো তাহলে -2, -1, 0, +1, +2 এরকমভাবে হয়ে যাবে, হয়েছে। তাহলে যে পি সাবসেল দেখতে পেলে, এই পি সাবসেলের মধ্যে কটা অরবিটাল আছে? এই যে কটা অরবিটাল আছে, এই অরবিটাল কটা আছে? এই অরবিটাল আছে 3টে অরবিটাল আছে, হয়েছে। এই পি সাবসেলের মধ্যে 3টে অরবিটাল আছে, এটা আমি জানতে পারলাম যে এর মধ্যে 3টি অরবিটাল আছে, 3টে অরবিটাল। আর কী নাম? একটা -1, 0, +1, হয়েছে -1 প্লাস এই যে পি সাবসেলের ক্ষেত্রে 3টে অরবিটাল আছে, অর্থাৎ -1, 0, +1, হয়েছে -1, 0,
+1 সম্বন্ধে জানতে পারলাম। আচ্ছা এই ক্ষেত্রে বলা এর যে ওরিয়েন্টেশন অর্থাৎ এর হচ্ছে PX অ্যাক্সিস বরাবর এর হয়, এর দেখা যাচ্ছে PY আর এই হলো PZ। আচ্ছা ওরিয়েন্টেশনগুলো কী মানে এই অরবিটালের ওরিয়েন্টেশন এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস, তিনটে পি এর ক্ষেত্রে তিনটে অরবিটাল, তিনটে ওরিয়েন্টেশন, এটা হয়েছে তিনটে ওরিয়েন্টেশন এভাবে হয়, তিনটে ওরিয়েন্টেশন এভাবে হয়। এবার ধরো যে ডি সাবসেলের ক্ষেত্রে যদি আসি, ডি সাবসেলের ক্ষেত্রে তাহলে এল এর ভ্যালু হচ্ছে এল এর ভ্যালু কত হয় ডি সাবসেলের ক্ষেত্রে বলো, এল এর ভ্যালু 2 আছে, তাই না, এল এর ভ্যালু 2 আছে। আচ্ছা এল এর ভ্যালু 2 যদি হয় তাহলে এম এর কী ভ্যালু আসতে পারে, তাহলে -2 আসতে পারে, -2 -1 0 +1 +2, তাই না, এতগুলো ভ্যালু আসতে পারে। তাহলে এতগুলো কতগুলো অরবিটাল এলো, আর যতগুলো এম এর ভ্যালু আসবে ততগুলো অরবিটাল কত এসছে 5টা। তাহলে এই যে ডি সাবসেলটা আছে, এই ডি সাবসেলের মধ্যে 5টা অরবিটাল আমরা দেখতে পাচ্ছি। ডি সাবসেলের মধ্যে 5টা, এই যে ডি সাবসেলের মধ্যে 5টা আমরা অরবিটাল আমরা দেখতে পাচ্ছি। ডি সাবসেলে 5টা অরবিটাল দেখতে পাই। কী কী নাম, এটা -2 -1 0 +1 +2 হয়েছে, এই হচ্ছে না অরবিটালগুলো। কী কী নাম হতে পারে, ধরো এর নাম দিলে ওরিয়েন্টেশন যদি জিজ্ঞেস করে, ওরিয়েন্টেশন DXY হয়েছে, DXY, ই হলো DXZ, ই হলো ডি ধরো YZ, ই হলো DX² -Y², আর একটা হয় DZ², আর DZ²। এই 5টা, এই যে 5টা অরবিটাল, এই যে ডি অরবিটালে যে 5টা, ডি কক্ষে যে 5টা অরবিটাল আছে, তাই না, -5টা যে 5টা অরবিটাল আছে, 5টা অরবিটাল হলো এইরকম, হচ্ছে 5টা অরবিটাল হলো এরকম, 5টা অরবিটাল হলো এইগুলো। এবার ধরো সাবসেল, আমরা যদি এফ সাবসেলটা ধরি, হ্যাঁ, যদি এফ সাবসেলটা যদি কাউন্ট করি, হ্যাঁ, এফ সাবসেলটা ধরো এফ সাবসেলের ক্ষেত্রে বললাম, তাহলে এফ সাবসেলের ক্ষেত্রে এল এর ভ্যালু কত হয় 3 হয়, তাই না, এল এর ভ্যালু কত হয় এস সাবসেলের ক্ষেত্রে, এল এর ভ্যালু কত হয় 3 হয়। তাহলে এল এর ভ্যালু এস সাবসেলের ক্ষেত্রে যদি এল এর ভ্যালু 3 হয়, তাহলে এম এর ভ্যালু কত হতে পারে বলো, তাহলে -3 -2 -1 0 +1 +2 +3 এতগুলো হতে পারে, তাই না, এতগুলো ভ্যালু হতে পারে। তাহলে এতগুলো ভ্যালু হতে পারে, তাহলে কতগুলো আসতে পারে, এই যে এফ সাবসেলের মধ্যে কতগুলো অরবিটাল থাকতে পারে, এস সাবসেলের মধ্যে কতগুলো অরবিটাল থাকতে পারে, তাহলে 1 2 3 4 5 6 7 হয়েছে, তাহলে 7টা, কত 1 2 3 4 5 6 7 হয়েছে, তাহলে 7টা, এর মধ্যে 7টা অরবিটাল কিন্তু দেখা হয়ে যায়। কী কী, -3 -2 -1 0 +1 +2 +3 হয়েছে, +1 +2 +3, তাহলে 7টা অরবিটাল কিন্তু আমার ক্ষেত্রে লক্ষ্য হয়েছে, 7টা অরবিটাল কিন্তু দেখতে পাবো। তাহলে এফ যে সাবসেল, এফ সাবসেলের কতগুলো অরবিটাল দেখতে পাবো, এস সাবসেলের ক্ষেত্রে 7টা অরবিটাল কিন্তু দেখতে পাবো, এফ সাবসেলের ক্ষেত্রে 7টা অরবিটাল আমরা দেখতে পাবো, হয়েছে। তাহলে অরবিটাল কোন সাবসেলের ক্ষেত্রে কতগুলো অরবিটাল হবে সেই সম্বন্ধে জানলাম, তাই না, কোনো একটা অরবিটালের মধ্যে, কোনো একটা সাবসেলের মধ্যে কতগুলো অরবিটাল হবে সেই সম্বন্ধে জানলাম। তাহলে এক্ষেত্রে নাম্বার অফ অরবিটাল যদি জিজ্ঞেস করতো, যে নাম্বার অফ অরবিটাল, দ্য নাম্বার অফ অরবিটাল ইন সাবসেল, এই যে কোনো একটা সাবসেলের ক্ষেত্রে নাম্বার অফ অরবিটাল কতগুলো হবে বলো, 12 + 1, তাই না, 12 + 1, 12 + 1 হবে, তাই না, 12 + 1, দেখো এল এর ভ্যালু হচ্ছে 2, 3 × 6 + 1, 3 × 6 + 1 এভাবে হচ্ছে, না 2 জন হচ্ছে 2 × 4 + 1 5টা, তাই না, 2 × 4 + 1 অর্থাৎ 5টা। তাহলে এল এর ভ্যালু হচ্ছে নাম্বার অফ, এই যে নাম্বার অফ সাবসেল, এই যে নাম্বার অফ সাবসেল কতগুলো হবে, এই নাম্বার অফ সাবসেল হলো 12 + 1 এর দ্বারা আমরা রিপ্রেজেন্ট করবো, 12 + 1 এর দ্বারাই আমরা রিপ্রেজেন্ট করবো, হয়েছে, 12 + 1 এর দ্বারাই আমরা রিপ্রেজেন্ট করবো। এবার ধরো তাহলে এগুলো দেখলাম, হয়েছে, তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার, যে স্পিন কোয়ান্টাম নাম্বার এগুলো দেখলাম। আর স্পিন কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আরও কিছু জানতে হবে, জানাই যে স্পিন কোয়ান্টাম নাম্বার, এই স্পিন কোয়ান্টাম নাম্বার এক্সপ্লেন, স্পিন কোয়ান্টাম নাম্বার এক্সপ্লেন, কি এক্সপ্লেন করে, এই এক্সপ্লেন করে জিমেন ইফেক্ট, যে জিমেন যে ইফেক্টটা ছিল, হ্যাঁ, এই জিমেন ইফেক্ট, এই জিমেন ইফেক্টটাকে কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে ব্যাখ্যা করা যায়, হ্যাঁ, জিমেন ইফেক্টটাকে কিন্তু স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়েও ব্যাখ্যা করা যায়, স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে ব্যাখ্যা করা যায়, হয়েছে। চলো তাহলে লাস্ট 4 নম্বর, যে 4 নম্বর যে কোয়ান্টাম নাম্বার,
এই 4 নম্বর কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আসি। হচ্ছে 4 নম্বর কোয়ান্টাম নাম্বার, যেটা বলা হয় স্পিন, যেটা বলা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা বলা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা বলা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে এস অথবা এমএস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এস অথবা এমএস দ্বারা রিপ্রেজেন্ট করা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার। হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বারকে এস বা এমএস দ্বারা রিপ্রেজেন্ট করা। চলো তাহলে এই সম্বন্ধে এই অরবিটাল সম্বন্ধে, এই স্পিন কোয়ান্টাম সম্বন্ধে একটু জেনে নিই। ঠিক আছে, তাহলে এই যে স্পিন কোয়ান্টাম নাম্বার এস বা এমএস, যে স্পিন কোয়ান্টাম নাম্বার কি রিফার করে? ইট রিফার টু the orientation refer to the orientation of spin of the electron। যে ইলেকট্রনের যে ওরিয়েন্টেশন, ইলেকট্রনের যে স্পিনের যে বিন্যাস, হ্যাঁ, ইলেকট্রনের যে ঘূর্ণন, স্পিন মানে ঘূর্ণন, যে ইলেকট্রন ঘূর্ণনের যে বিন্যাস, ইলেকট্রন ঘূর্ণনের বিন্যাসটাকেই কিন্তু এমএস রিপ্রেজেন্ট করে। অর্থাৎ ইলেকট্রন যে নিজ অ্যাক্সিসের ওপর যেভাবে ঘুরছে, নিজ অ্যাক্সিসের ওপর যে ঘুরে সেইটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। সেটাই ঘুরবে, যেমন পৃথিবী হচ্ছে সূর্যের চারিপাশে যেমন ঘুরে, তার সাথে সাথেও পৃথিবী নিজ অক্ষের ওপর চারিদিকে ঘুরছে, নিজ অক্ষের ওপর চারিদিকে ঘুরছে। সেই রকমই এই ইলেকট্রন নিউক্লিয়াসের চারিপাশে যেমন ঘুরে, ঠিক আছে, ইলেকট্রন নিউক্লিয়াসের চারিপাশে যেমন ঘুরবে, ওর সাথে সাথেও নিচে এই যে নিজের মধ্যে নিজ অ্যাক্সিসকে কেন্দ্র করে ইলেকট্রনও ঘুরতে লাগে। সেটা বলা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার। এই যে স্পিন কোয়ান্টাম নাম্বার। আমার প্রশ্ন আসতে পারছে স্পিন কোয়ান্টাম নাম্বার প্রয়োজন হলো কেন? তাহলে এই 3টে কোয়ান্টাম নাম্বার দ্বারা ইলেকট্রনের যে সঠিকভাবে ব্যাখ্যা করা যাচ্ছিল না, সঠিকভাবে ব্যাখ্যা করা যাচ্ছিল না। কী ব্যাখ্যা করা যাচ্ছিল না? যে সিঙ্গেল ইলেকট্রন যে অ্যাটম, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই ব্যাখ্যা করা যাচ্ছিল। কিন্তু মাল্টি ইলেকট্রন যে সিস্টেম, মাল্টি ইলেকট্রন যে অ্যাটম বা মাল্টি ইলেকট্রন যে স্পিসিস, সেগুলোর ক্ষেত্রে যে লাইন স্পেকট্রা, হ্যাঁ, এই যে লাইন স্পেকট্রাকে সঠিকভাবে ব্যাখ্যা করা যাচ্ছিল না, হয় যে সঠিকভাবে ব্যাখ্যা করা যাচ্ছে। ওই জন্যে কী হলো, ওই জন্যে এই স্পিন কোয়ান্টাম নাম্বারের আবিষ্কার হয়েছে। এই যে স্পিন কোয়ান্টাম নাম্বারের আবিষ্কার হলো। তার ক্ষেত্রে এই যে লাইন, এটা মাল্টি ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে যে লাইন স্পেকট্রামটা ঠিক ব্যাখ্যা করা হয়নি, ওই জন্য এটাকে এসছে, হয়েছে, ওই জন্য এসছে। এবার স্পিন মনে রাখবে যে স্পিন কোয়ান্টাম যে স্পিন অ্যাঙ্গুলার যে কোয়ান্টাম নাম্বার, দি স্পিন অ্যাঙ্গুলার এই কোয়ান্টাম, এই যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, যে স্পিন অ্যাঙ্গুলার যে মোমেন্টাম অফ ইলেকট্রন, অফ অ্যান ইলেকট্রন, হ্যাঁ, এই যে ইলেকট্রনের যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ ভেক্টর রাশি, ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, যেহেতু এটা একটা ভেক্টর রাশি, এই যে স্পিন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইলেকট্রনের যে ঘূর্ণন কৌণিক যে ভরবেগ, হ্যাঁ, সেটা হলো একটা ভেক্টর রাশি, সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। যেহেতু এর ভেক্টর হয়েছে, এটা ভেক্টর কোয়ান্টিটি, ওই জন্য হবে এই ডাইরেকশনের দিকে দুভাগে ভাগ করা যায়, ডাইরেকশনের ওপর ভিত্তি করে দুভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটা ধর কথা বললাম, একটা হলো যে প্লাস হাফ অর্থাৎ পজিটিভ ডাইরেকশনে যদি ঘুরে তাহলে সেটাকে প্লাস হাফ বলবো। আর একটা হতে পারে যে মাইনাস হাফ, যদি মাইনাস অর্থাৎ নেগেটিভ, আর যে নেগেটিভ ডাইরেকশনে যদি ঘুরে তাহলে তখন সেটাকে আমি বলবো নেগেটিভ, হয়েছে, নেগেটিভ। এবার এই দুটোকে রিপ্রেজেন্ট করার জন্যে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করি, যেন স্পিন আফ, হয়েছে, এই স্পিন আফকে আমরা অ্যারো চিহ্ন, এভাবে অ্যারো চিহ্ন দ্বারাই রিপ্রেজেন্ট করি। এই যে প্লাস হাফকে আমরা স্পিন হাফ এই অ্যারো চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এটাকে বলা হয় স্পিন ডাউন, এই যে স্পিন ডাউনকে আমরা এভাবে অ্যারো চিহ্ন দ্বারাই রিপ্রেজেন্ট করি, হয়েছে, স্পিন ডাউন। এই স্পিন ডাউনকে এভাবে অ্যারো চিহ্ন দ্বারাই, মাইনাস হাফকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করেছে, এভাবে রিপ্রেজেন্ট করি। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? এখান থেকে জানতে পারলাম একটা স্পিন আপ তাহলে অপর দিকে ডাইরেকশন হবে, আর একটা স্পিন ডাউন নিচের দিকে ডাইরেকশন হবে। তাহলে এদের যে ডাইরেকশন,
এই যে এদের যে ডাইরেকশন, ইলেকট্রনের যে ভেক্টর দুটো কোয়ান্টিটি না, এদের যে ডাইরেকশন ঠিক অপোজিট ডাইরেকশন, তাই না? এই দুজনের ডাইরেকশনটা অবশ্যই অপোজিট, তাই না? অপোজিট ডাইরেকশন, এদের অপোজিট ডাইরেকশন অথবা অপোজিট স্পিন আছে, তাই না? এদের অবশ্যই অপোজিট স্পিন, তাহলে দুজনের অবশ্যই বিপরীত ধরনের ঘূর্ণন, তাই না? অবশ্যই এই ধরনের দু ধরনের বিপরীত ধরনের ঘূর্ণন। তাহলে এই দু ধরনের যদি বিপরীত ধরনের ঘূর্ণন, তা একটা ইলেকট্রনের দু ধরনের চরিত্র, তাই না? তাহলে অরবিটালের মধ্যে দু ধরনের ঘূর্ণন হতে পারে, একটা হচ্ছে ইলেকট্রনের দু ধরনের ঘূর্ণন, একটা হচ্ছে প্লাস হাফ ঘূর্ণন হতে পারে, আর একটা মাইনাস হাফ ঘূর্ণন হতে পারে, তাই না? তাহলে এই যে অরবিটালের মধ্যে, তাহলে এক একটা অরবিটালের মধ্যে কটা ইলেকট্রন থাকতে পারে সেইটা হচ্ছে ওই স্পিন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে ব্যাখ্যা করে। অর্থাৎ স্পিন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে বলা যেতে পারে যে এক একটা অরবিটালে যে ম্যাক্সিমাম যে ইলেকট্রন, হ্যাঁ, ম্যাক্সিমাম ইলেকট্রন সেটা হলো দুটো, একটা হচ্ছে প্লাস হাফ হতে পারে, একটা মাইনাস হাফ হতে পারে। তাহলে ধরো তোমাকে বললো ফর ইচ অরবিটাল, প্রত্যেকটা অরবিটালের জন্যে যে ম্যাক্সিমাম ইলেকট্রন করা থাকতে পারে দুই, ম্যাক্সিমাম ইলেকট্রন দুটো থাকতে পারে, একটা প্লাস হাফে থাকতে পারে, স্পিন আপ হতে পারে, আর একটা স্পিন ডাউন হতে পারে, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম যে অরবিটালে প্রত্যেকটা অরবিটালে যে ম্যাক্সিমাম যে ইলেকট্রন কতগুলো থাকতে পারে, ম্যাক্সিমাম ইলেকট্রন কিন্তু দুটো ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম অবশ্যই দুটো ইলেকট্রন সেক্ষেত্রে থাকতে পারে, ঠিক আছে? দুটো ইলেকট্রন, ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। আর মনে রাখবে ফর ইচ অড ইলেকট্রন, প্রত্যেকটা অড ইলেকট্রনের জন্যে, প্রত্যেকটা বিজোড় ইলেকট্রন সংখ্যার জন্যে যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রনের যে প্রত্যেকটা অড ইলেকট্রনের জন্যে যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা হয়, যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা সমানই হয় যে রুট ওভার অফ the spin quantum number, প্রত্যেকটা অড ইলেকট্রনের জন্য যে স্পিন কোয়ান্টাম নাম্বার হয়, স্পিন কোয়ান্টাম নাম্বার, এই যে স্পিন কোয়ান্টাম নাম্বার যেটা হয় সেটা কত হয়, সেটা হাফ করে, তাই না? এই যে হাফ করে হতে পারে, তাই না? স্পিন কোয়ান্টাম নাম্বারটা কত হতে পারে, সেটা হাফ হতে পারে, হ্যাঁ, প্রত্যেকটা অড ইলেকট্রনের জন্য অবশ্যই হাফ করে হতে পারে, আচ্ছা, হাফ করে হবে। তাহলে আমি ধরো এন সংখ্যক অড ইলেকট্রন, ফর এন অড ইলেকট্রন, আছে। তাহলে এন সংখ্যক যদি অড ইলেকট্রন থাকে, তাহলে এক্ষেত্রে যে টোটাল যে স্পিন কোয়ান্টাম নাম্বার হবে, সেটা কত আসবে, সেটা n/2, তাই না? n/2 এরকম মনে রাখবে, সেটা কত আসবে, সেটা হবে n/2। এনটা কি জিনিস, এন হলো দ্য নাম্বার অফ অড ইলেকট্রন, এক্ষেত্রে এনটা কি জিনিস, এন হলো নাম্বার অফ অড ইলেকট্রন, আচ্ছা, নাম্বার অফ অড ইলেকট্রন। এন কি জিনিস, এন হলো নাম্বার অফ অড ইলেকট্রন। তাহলে ফর এন নাম্বার অফ যদি অড ইলেকট্রন হয়, তাহলে টোটাল স্পিন কোয়ান্টাম নাম্বার, যে টোটাল স্পিন কোয়ান্টাম নাম্বার হবে, সেটা n/2, হয়েছে, সেটা n/2। এবার ধরো যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই যে স্পিন অ্যাঙ্গুলার যে মোমেন্টাম, অফ ইলেকট্রন, এই যে ইলেকট্রনের জন্য যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা হবে রুট ওভার অফ n/2 ইন্টু n/2 প্লাস 1 ইন্টু h/2π, আচ্ছা, h/2π। তাহলে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রনের জন্য স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা হবে, যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা হলো রুট ওভার অফ n/2 ইন্টু n/2 ইন্টু 1 ইন্টু h/2π,
টু পাই, এইচ বাই টু পাই। এক্ষেত্রে হচ্ছে এন কি জিনিস, এন হলো দ্য নাম্বার অফ অড ইলেকট্রন, অর্থাৎ অড ইলেকট্রনের সংখ্যা। এন কি জিনিস, এন হলো যে নাম্বার অফ অড ইলেকট্রনের সংখ্যা, অড ইলেকট্রনের সংখ্যা, দ্য নাম্বার অফ অড ইলেকট্রনের সংখ্যা। এবার তোমাকে বলে দিলে ধরো যে অড ইলেকট্রন, ধরো কথা হলো যে এন এর ভ্যালুটা যদি 1 হয়, অর্থাৎ একটা যদি অড ইলেকট্রন হয়, যদি এন এর ভ্যালু 1 মানে হচ্ছে যে নাম্বার অফ একটা যদি অড ইলেকট্রন হয়, হ্যাঁ যে নাম্বার অফ অড ইলেকট্রন লেখালাম, যে নাম্বার অফ অড ইলেকট্রন, যে নাম্বার অফ অড ইলেকট্রন ধরো এক্ষেত্রে 1 হয়েছে, এন এর ভ্যালুটা হলো 1, তাহলে এক্ষেত্রে যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কত আছে বলো, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা কত আছে বলো। সেক্ষেত্রে ধরো সূত্রটা কি, তাহলে এক্ষেত্রে আসবে 1/2 ইন্টু 1/2 প্লাস 1 ইন্টু এইচ বাই টু পাই, তাহলে আসবে রুট ওভার অফ কত আসছে 3/4 ইন্টু এইচ বাই টু পাই, তাহলে এটা ক্যালকুলেট করে রুট ওভার 3/2 ইন্টু এইচ বাই টু পাই, ঠিক আছে, ইন্টু এইচ বাই টু পাই আসবে, ঠিক আছে, এটা আসবে এইচ বাই রুট 3/2 ইন্টু এইচ বাই টু পাই, তাহলে এইচ বাই টু পাই, এটা দেখলাম। তাহলে আমরা স্পিন কোয়ান্টাম নাম্বারের সম্বন্ধেও জানলাম, ঠিক আছে, স্পিন কোয়ান্টাম সম্বন্ধেও জেনেছি। চলো এবার আমি ওভারঅল সম্বন্ধে একবার জেনে নিই, ওভারঅল সম্বন্ধে বলতে কি, ধরো এক্ষেত্রে দেখলাম যে ভ্যালু অফ এন, এখানে লাগলাম ভ্যালু অফ এন, এন এর ভ্যালু এই জায়গায়, ঠিক আছে, এখানে লাগলাম দ্য ভ্যালু অফ এল, এক্ষেত্রে এল এর ভ্যালু লাগলাম, এই ক্ষেত্রে লাগলাম যে ভ্যালু অফ এম, বুঝছি, আমাদের এন এর ভ্যালু লিখলাম, আর এক্ষেত্রে লাগলাম ধরো যে নাম্বার অফ অরবিটাল, আর এখানে লাগলাম যে ম্যাক্সিমাম ইলেকট্রন, তাহলে ফার্স্ট আসছি ধরো n ইজিক্যাল টু 1, যদি 1 হয় তাহলে l ইজিক্যাল টু কত আসবে 0, হ্যাঁ, l ইজিক্যাল টু 0, আচ্ছা l ইজিক্যাল টু যদি 0 হয় তাহলে m ইজিক্যাল টু কত আসবে, m ইজিক্যাল টু 0 আসবে, আচ্ছা m ইজিক্যাল টু 0 যদি হয় তাহলে বলতো নাম্বার অফ অরবিটাল কত হবে, n এর ভ্যালু কটা আছে, একটা, তার নাম্বার অফ অরবিটাল একটা হবে, একটা, তাহলে এক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা হবে, দুটো, একটা অরবিটালে দুটো করে ইলেকট্রন ঢুকে, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা আসবে, ম্যাক্সিমাম ইলেকট্রন আসবে দুটো, হয়েছে, ম্যাক্সিমাম ইলেকট্রন আসবে দুটো। আবার ধরো যে n ইজিক্যাল টু যদি 2 হয়, তাহলে l এর ভ্যালু কী হতে পারে, l এর ভ্যালু তো 0 হতে পারে, আর l এর ভ্যালু 1 হতে পারে, তাই না, l এর ভ্যালু 0 হতে পারে আর l এর ভ্যালু 1 হতে পারে, আর m এর ভ্যালু কী হতে পারে, m এর ভ্যালু তো -1 হতে পারে, m এর ভ্যালু যেটা আসবে সেটা কত হতে আসবে, -1 0 +1, এই তিনটে আসতে পারে, তাই না, তাহলে -1 0 +1, আচ্ছা -1 + 0 1, তাহলে নাম্বার অফ অরবিট কত রেখে দেয়, নাম্বার অফ অরবিটাল কত আসবে, নাম্বার অফ অরবিটালের ক্ষেত্রে 3টে আসবে, তাই নাম্বার অফ অরবিটাল 3টে আসবে, আচ্ছা এক্ষেত্রে এই যে l ইজিক্যাল যখন 0 ছিল তো নাম্বার অফ অরবিট m ইজিক্যাল টু 1, হ্যাঁ, আর l ইজিক্যাল টু যখন l 1 তখন m এর ভ্যালু কত আসবে, m এর ভ্যালু আসবে -1 0 +1, +1, হয়েছে, তাহলে এক্ষেত্রে নাম্বার অফ অরবিট একটা, এক্ষেত্রে নাম্বার অফ অরবিট একটা, এক্ষেত্রে নাম্বার অফ অরবিট কটা, 3টে, ঠিক আছে, তাহলে টোটাল যদি নাম্বার অফ অরবিট বলে যে টোটাল নাম্বার অফ অরবিট এক্ষেত্রে কটা আসছে 4, যে নাম্বার অফ অরবিট কতগুলো, টোটাল নাম্বার অফ অরবিট 4টে, হয়েছে, 4টে, দেখলাম ম্যাক্সিমাম ইলেকট্রন কটা ঢুকতে পারবে, 8টা, ম্যাক্সিমাম ইলেকট্রন কটা আসবে, 8টা আসবে, হয়েছে, ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো আসবে, 8টা আসবে, অর্থাৎ পি এর ক্ষেত্রে আসবে 6টা, আর এর ক্ষেত্রে এস এর ক্ষেত্রে একটা, হয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম 8টা আসবে, হ্যাঁ। আবার ধরো n ইজিক্যাল টু 3 যদি হয়, তাহলে l কি ভ্যালু আসতে পারে, l 0 আসবে, l ইজিক্যাল টু 1 আসবে,
এল ইজিক্যাল টু 2 আসবে, তাই না? এল ইজিক্যাল টু 2 আসবে, এল ইজিক্যাল টু আসবে। তাহলে এক্ষেত্রে এম এর কী কী, এল ইজিক্যাল টু যখন 0 এম আসবে 0, তাহলে এম আসবে 0। এর নাম্বার অফ অরবিটাল কত হলো, একটা হবে নাম্বার অফ অরবিটাল। এখানে ইলেকট্রন কটা হবে, ম্যাক্সিমাম ইলেকট্রন দুটো হয়েছে, ম্যাক্সিমাম ইলেকট্রন দুটো। আর এম ইজিক্যাল টু যখন এল ইজিক্যাল টু 1, তাহলে এম ইজিক্যাল টু কত হতে পারে, এম ইজিক্যাল টু কত হতে পারে, -1 0 +1, এটা হতে পারে, তাই না? তো নাম্বার অফ অরবিটাল কটা হতে পারে, 3টে। তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা হবে, 6টা। ম্যাক্সিমাম ইলেকট্রন কটা হবে, 6টা হয়েছে, ম্যাক্সিমাম ইলেকট্রন 6টা হয়েছে। আচ্ছা এম ইজিক্যাল টু যখন এল ইজিক্যাল টু যখন -2 এল ইজিক্যাল টু যখন 2, তাহলে এম কত আসবে, -2 -1 0 +1 +2। তা নাম্বার অফ অরবিটাল কটা এলো বলো, নাম্বার অফ অরবিটাল 5টা, তাই না? 5টা। তাহলে এক্ষেত্রে কটা ইলেকট্রন ঢুকতে পারে, 10টা। তাহলে টোটাল কটা ইলেকট্রন হলো, টোটাল কটা ইলেকট্রন হলো 18, তাই না? তাহলে টোটাল কটা ইলেকট্রন হলো 18, হয়েছে? টোটাল কটা ইলেকট্রন হলো, 18টা ইলেকট্রন, হয়েছে? টোটাল 18টা ইলেকট্রন, 18টা ইলেকট্রন। তাহলে এটা ক্ষেত্রে এরকম লেখো, এটা ক্ষেত্রে কেটে কেটে লেখো। হ্যাঁ চলো এটা ক্ষেত্রেও লেখো তাহলে কেটে কেটে। তাহলে এটা ক্ষেত্রে যে কটা ইলেকট্রন আসবে, এটা ক্ষেত্রে 2টো আসবে, এটা ক্ষেত্রে কত আসবে, 6। তাহলে এখানে টোটাল ইলেকট্রন কটা আসবে, 8, হয়েছে? কটা টোটাল ইলেকট্রন 8টা, হয়েছে? টোটাল ইলেকট্রন 8, টোটাল ইলেকট্রন আসবে 8টা, টোটাল ইলেকট্রন আসবে 8টা, হয়েছে? টোটাল ইলেকট্রন 8টা। এবার হচ্ছে এন ইজিক্যাল টু ধরো n ইজিক্যাল টু 4, হ্যাঁ n ইজিক্যাল টু যদি 4 হয়, n ইজিক্যাল টু যদি 4 হয়, হ্যাঁ n ইজিক্যাল টু যদি 4 হয়, তাহলে এল এর ভ্যালু কত কত আসতে পারে বলো, এল এর ভ্যালু কত কত আসতে পারে বলো, এল এর ভ্যালু কত কত আসতে পারে, এল এর ভ্যালু আসতে পারে 0 আসতে পারে, এল সমান অবশ্যই 1 আসতে পারে, এল সমান 2 আসতে পারে, এল সমান কত আসতে পারে, 3 আসতে পারে, তাই না? এল সমান 3 আসতে পারে, দেখা যাচ্ছে তাই না? এল সমান 3 আসতে পারে, তাই না? এল সমান 3 আসতে পারে। তাহলে এল যখন 0 হবে তখন এম কত আসবে, এমও 0 আসবে। নাম্বার অফ অরবিটাল কত হবে, একটা অরবিট হবে। নাম্বার অফ অরবিটাল একটা হলে ম্যাক্সিমাম ইলেকট্রন দুটো ধরবে, তাই না? যে এম ইজিক্যাল টু এক্ষেত্রে কত আসবে, এক্ষেত্রে 3টে আসবে না, -1 0 +1, 3টে আসবে। তা নাম্বার অফ অরবিটাল 3টে আসতে পারে, ম্যাক্সিমাম ইলেকট্রন 6টা আসতে পারে, ম্যাক্সিমাম ইলেকট্রন 6টা আসতে পারে। এম ইজিক্যাল এল ইজিক্যাল টু 2 যখন এম ইজিক্যাল টু কত আসবে, -2 -1 0 +1 +2। নাম্বার অফ অরবিটাল কত হতে পারে, 5টা। ম্যাক্সিমাম ইলেকট্রন কটা আসতে পারে, 10টা, ম্যাক্সিমাম ইলেকট্রন 10টা। আবার এল ইজিক্যাল যখন 3, তখন এম ইজিক্যাল টু কটা আসতে পারে, -3 -2 -1 0 +1 +2 +3। তো নাম্বার অফ অরবিটাল কত, 7টা। নাম্বার অফ অরবিটাল 7টা আসতে পারে। আর ম্যাক্সিমাম ইলেকট্রন কটা আসতে পারে, ম্যাক্সিমাম ইলেকট্রন কটা আসবে, ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো আসবে, 14টা। তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো আসবে, ম্যাক্সিমাম ইলেকট্রন 14টা, তাই না? তাহলে এক্ষেত্রে কতগুলো আসছে বলো, এক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো আসছে বলো, 32টা, তাই না? তাহলে 32টা। তাহলে টোটাল ইলেকট্রন কত, n ইজিক্যাল টু 4 যখন আসবে, n ইজিক্যাল টু 4, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন কত আসবে, ম্যাক্সিমাম ইলেকট্রন আসবে 32, হয়েছে? ম্যাক্সিমাম ইলেকট্রন আসবে 32টা। আমরা আজকে যেটা দেখলাম সেটা আজকে হলো যে প্রিন্সিপাল আজকে দেখলাম যে কোয়ান্টাম নাম্বার, এই যে 4টি কোয়ান্টাম নাম্বার, ইলেকট্রনকে ফাইন্ডিং করার জন্য, ইলেকট্রনকে খোঁজার জন্যে 4টি কোয়ান্টাম নাম্বারের সাহায্য নিতে হয়, যে 4টি কোয়ান্টাম নাম্বারের সাহায্য নিতে হয়। তাহলে আমরা আজকে দেখলাম এই যে 4টি কোয়ান্টাম নাম্বার, এই 4টে কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে পড়লাম। কাল দেখবো যে এইখান রিলেটেড, এই যে এইখান থেকে আর শ্রোডিঞ্জার যে ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশন থেকে যে কত ধরনের কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনগুলো দেখবো যে কেউ রিসেন্ট সালে এসছে, যে নিটে এসছে, যেই মেনে এসছে, বা যেইতে নতুন নতুন যে কোশ্চেনগুলো এসছে, রিসেন্ট যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা কালকে আলোচনা করবো। আজকে এখানেই রাখলাম।